দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, এমনিতে অ্যাটোমিলিসিস যে ব্যাপারটা, আচ্ছা এমনিতে দেখো আমরা যখন গ্রাহামস ল অফ ইফিউশন বলেছিলাম, যে গ্রাহামস ল অফ ইফিউশনে তুমি যে ধরো দুটো আইসোটোপকে তুমি সেপারেট করছিলে কিরকম ভাবে, বা দুটো গ্যাস যাদের মোলার মাসটা আলাদা তাদেরকে তুমি থ্রু ইফিউশন আলাদা করতে পারো, কারণ রেট অফ ইফিউশনটা হচ্ছে তার মোলার মাসের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে? আচ্ছা এবারে দেখো, তোমার যেটা কথা হচ্ছে যে তুমি যদি গ্রাহামস ল অফ ইফিউশনটাকে দেখো, ইফিউশন, তাতে rate of diffusion, this is proportional to 1 by square root of mass। ঠিক আছে? আচ্ছা এবারে এবারে এই এর ক্ষেত্রে তোমার যদি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখো, ফর আইডিয়াল গ্যাস পিভি ইকুয়াল টু কিন্তু এনআরটি, আর এনটা হচ্ছে নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস কি হবে, তোমাকে ওজনকে তোমাকে মোলার মাস দিয়ে ভাগ করলে নাম্বার অফ তোমার নাম্বার অফ মোলসটা হচ্ছে ওজনকে যদি মোলার মাস দিয়ে ভাগ করো, তাহলে তোমার সেটা হচ্ছে নাম্বার অফ মোলস দিয়ে দেবে, ইন্টু আরটি হয়ে গেল। তাহলে এইখান থেকে খেয়াল করে দেখো যে যদি তুমি এইটা করো, তোমার এখানে ভিটাকে এদিকে জাস্ট পাঠিয়ে দাও, তোমার পি এম বাই আরটি, পি এম বাই আরটি সেটা বেসিক্যালি হয়ে যাচ্ছে তোমার ডব্লিউ বাই ভি, এইটা হয়ে যাচ্ছে তোমার ডেনসিটি। তার মানে যেটা দাঁড়াচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার মোলার মাসটা ইজ প্রপোর্শনাল টু ডেনসিটি। এটা হচ্ছে ডেনসিটি। তাহলে তুমি লিখতে পারো রেট অফ ইফিউশন দিস ইজ অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু 1 বাই ডেনসিটি অলসো। ঠিক আছে? আর এবার রেট অফ ইফিউশনটা যেমন মোলার মাস অফ ডেনসিটির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক একই রকমভাবে তোমার রেট অফ ডিফিউশনটাও কিন্তু ব্যাপন যেটা, সেটাও কিন্তু ডেনসিটির সঙ্গে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। এবারে ধরো তোমার দুটো গ্যাস আছে, সে দুটো গ্যাসকে তুমি যদি সেপারেট করতে চাও, তাহলে এই রেট অফ ইফিউশন এই যে প্রসেসটা, সেই রেট অফ ইফিউশন প্রসেসটা কি হবে, যাদের ডেনসিটি আলাদা তাদের রেট অফ ইফিউশনটা আলাদা হবে। তাহলে মানে মানে রেট অফ ইফিউশন এবং অ্যাট দ্য সেম টাইম রেট অফ ডিফিউশন দুটোই হচ্ছে তোমার ওই স্কোয়ার রুট অফ ডেনসিটির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। সেখান থেকে অ্যাটোমিলিসিস এই প্রসেসটা হচ্ছে দ্য প্রসেস অফ separation of two gases on the basis of their different rates of diffusion due to the difference in their density, due to their due to the difference in their density, due to the difference in the density। তাহলে the the process of separation of two gases on the basis of the different rates of diffusion due to difference in their density is called
It's called অ্যাটোমোলিসিস। ঠিক আছে, বুঝতে পারলে? বুঝতে পেরেছো? ওই যে আমি যে এটা গ্রাম অফ ইফিউশনে ওই যে ধরো পার্টিকুলার দুটো আইসোটোপ আছে, দুটো আইসোটোপকে সেপারেট করবে কি করে? তাদের তো কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে কোনো তফাৎ নেই। তখন হচ্ছে এই তোমার অ্যাটোমিলিসিস করে এই দুটো গ্যাসকে আলাদা করা, যেটা সেটাই হচ্ছে তোমার মানে তোমার যেটাকে বলা হচ্ছে অ্যাটোমিলিসিস, আর কিছু না। ঠিক আছে, এইটা হলেই হবে। বুঝতে পেরেছো? হুম, বলো আর কি বলো। মানে এইটা হচ্ছে তোমার মানে মূলত মানে কি বলবো, মানে তুমি যদি এর সঙ্গে একটা লাইন একটুখানি জুড়ে দাও, দিস প্রসেস is used to separate isotopes of a particular gas। আর ডিফারেন্ট যদি গ্যাস হয় তাহলে তো কেমিক্যাল প্রপার্টি দিয়ে অনেক সময় আলাদা করতে পারা যায়, কিন্তু যদি তোমার আহ, মানে ধরো তোমার দুটো ডিফারেন্ট একদম মানে কেমিক্যালি দুটো ডিফারেন্ট গ্যাস যদি হয়, তবু তাদেরকে তো আলাদা করার একটা এমনিতে কোনো কেমিক্যাল মেথড ফেটার থাকতে পারে, কিন্তু যদি একই গ্যাসের দুটো আইসোটোপ তুমি কনসিডার করো, এক্ষেত্রে কিন্তু আর অন্য কোনো উপায় নেই, তাই না? সেক্ষেত্রে তোমাকে এইরকম ভাবেই করতে হবে। বলো আর কি বলো। আর কারো কিছু আছে আজকে? সব একবার করে মানে একবার করে মানে তো রিভিশন তো দিয়ে দিতেই হবে, সব রিভিশন হয়ে গেছে, মানে প্রিপেয়ার সব রেডি নাকি? ঠিক আছে ছেলেরা, বল কথা বল, যাদের সামনে পরীক্ষা তারা বল, কি অসুবিধা আছে বল। তুই কিছু বলছিস না কেন? স্যার বলছি হাইড্রোজেন বন্ড হতে গেলে লোন পেয়ার লাগবে? না না, হাইড্রোজেন বন্ড হতে গেলে লোন পেয়ার লাগবে কেন? হাইড্রোজেন ভরার সাথে কোনো লোন পেয়ারের কোনো সম্পর্ক নেই। মানে হাইড্রোজেনের সাথে যে এলিমেন্টটা যুক্ত হবে তাকে প্রচন্ড বেশি ইলেকট্রোনেগেটিভ হতে হবে। মানে তারা মূলত হচ্ছে বললাম ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন, তারা মূলত, আর কখনো কখনো হচ্ছে ক্লোরিন, ফসফরাস আর সালফার। তাহলে হাইড্রোজেন বন্ডিং হতে গেলে মানে ফর হাইড্রোজেন বন্ডিং, ধর আমি যদি বলে দিই তাহলে হাইড্রোজেন বন্ডিং হতে গেলে তোমার যেটা হতে হবে যে এই ধরো হাইড্রোজেন, ইট হ্যাজ টু বি অ্যাটাচ উইথ লেটস সে এক্স, এই এক্সটা মাস্ট বি হাইলি ইলেকট্রোনেগেটিভ। এইটা হচ্ছে প্রপার্টি হতে হবে, হাইলি ইলেকট্রোনেগেটিভ। তার মানে ধরো এখানে এক্স কে কে হতে পারে, ইউজুয়ালি ফ্লোরিন হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, এরা হচ্ছে মেন এলিমেন্টস। এটা এছাড়া কখনো কখনো কিছুটা ফসফরাস, কিছুটা সালফার, আর কিছুটা ক্লোরিন, ক্লোরিনটা আগে দিই, ক্লোরিন, সালফার আর ফসফরাস, সেটা হচ্ছে তোমার সামটাইমস আর কি, সামটাইমস। এরা মানে এদের প্রপার্টি যেটা হতে হবে, এটা হাইলি ইলেকট্রোনেগেটিভ হতে হবে। এবারে আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি তুমি যেটা দেখতে পাচ্ছ যে এদের প্রত্যেকের লোন পেয়ার আছে সামাও। ক্লোরিনেরও লোন পেয়ার আছে, অক্সিজেনের লোন পেয়ার আছে, নাইট্রোজেনের আছে, আর ক্লোরিন, সালফার, ফসফরাস তো পরের যা গ্রুপে চলে যাচ্ছে, মানে পরের পিরিয়ডে চলে যাচ্ছে, এদের সব লোন পেয়ার আছে। কিন্তু লোন পেয়ারটা ফর্চুনেটলি আছে, আছে মানেই যে এমন নয় যে মানে হাইড্রোজেন বন্ডিং হতে গেলে লোন পেয়ার থাকতে হবে। বুঝতে পেরেছো? এটা আছে এই পর্যন্ত আর কি। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। হুম। মানে আমি যেটা বলতে পারি যে যে এক্স need not have any
লোন পেজ। নেক্সট বলো আর কি অসুবিধে? কিন্তু অনুভব সব পড়েছিস তো সবটা নাকি রিভিশন করিয়েছিস তো? হ্যাঁ, হুম। মানে কি মানে হয়ে যাবে তো মনে হচ্ছে নাকি কি মনে হচ্ছে? বুঝলে? মানে বাকি আর কার এই রিয়া বল, প্রথম প্রশ্ন তো রিয়া করলো। রিয়া বল কি অসুবিধা বল। তো বললাম তো। হ্যাঁ তুই তো একটা বললি, আর একটা তো সব হয়ে যাবে। এতটা যে 7-8টা চ্যাপ্টার সব পড়েছিস তো ভালো করে নাকি? পড়ছি, অসুবিধা হচ্ছে। হুম, আচ্ছা। পরীক্ষাটা খুব ভালো করে দিতে হবে, মানে কারো যদি আমি ওই জন্যই আজকে মানে আহ, মানে আজকে অনেক কাজ ছিল আর কি, কাজ আছে রাদার, তবু আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে পড়তে চাস কিনা, মানে পরীক্ষার আগে যাতে কোনো ডাউটস যদি থাকে সেই ডাউটসগুলো অবশ্যই ক্লিয়ার করে নি। তাহলে দেখো, তাহলে মানে যারা এই 11-এর পরীক্ষাটা দেবে তাদের আর কারো অসুবিধা নাই তো? তাহলে ওই সৌর্যার যে কথাটা বলছিল, ও যদি অন্য বোর্ডে পরীক্ষা দেবে, হ্যাঁ তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে না, ওটা 18 তারিখ পরীক্ষা, তাহলে ওর কিছু ডাউটস আছে, সেই ডাউটসগুলো তাহলে ক্লিয়ার করে দিই। সৌর্যা বলো তোমার কি ডাউটস আছে, তুমি বলো এবারে। হ্যাঁ আচ্ছা চলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখো সহজ ব্যাপার, অত চিন্তা করার কিছু নেই। হুম। আচ্ছা, আসলে আমি এইটা খুব ডিটেলে খুব ভালো করে পড়াবো, এখন তোমার যতটুকু দরকার পড়বে আমি সেইটুকু যা বলছি। হ্যাঁ, রেডক্স রিয়াকশন এটা সবাইরই লাগবে, মানে এবারে পরীক্ষাতেও দেখবে যারা 11-এর, যদি এই চ্যাপ্টারটা পরে আছে বলে আমরা পরে পড়াবো, কিন্তু তোমাদের তো স্যার বলছিল না যে প্রথমেই রেডক্স কিছুটা পড়িয়ে দিয়েছে। আসলে তুমি কেমিস্ট্রিটাকে ঠিকঠাক করে বা কেমিক্যাল রিয়াকশনগুলো কেমন করে হচ্ছে প্রপারলি বুঝতে গেলে রেডক্সটার কনসেপ্টটা তোমার প্রথমেই লাগে। বা এস বা পি ব্লক এলিমেন্ট যখন পড়ছিলে, যেখানে প্রচুর কেমিক্যাল রিয়াকশনের কথা বলা হয়েছিল, সেই রিয়াকশনগুলো কিভাবে ঘটছে, তারা ব্যালেন্সিং ট্যালেন্সিং ইত্যাদির ক্ষেত্রে রেডক্সটা তোমার খুব কাজে লাগে। তাহলে দেখো আমি শুরু করি এইরকম ভাবে। দেখো তুমি যদি কেমিক্যাল রিয়াকশন গুলোকে দেখো, মানে আমি আমার মতো করে আস্তে আস্তে শুরু করি, কেমিক্যাল রিয়াকশন গুলোকে যদি তুমি দেখো, কেমিক্যাল রিয়াকশন গুলোকে না মূলত তুমি দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারো। মানে হয়তো বইয়ে কেমিক্যাল রিয়াকশনের ক্লাসিফিকেশনে অনেকগুলো টাইপস আছে, যত টাইপই থাক না কেন টাইপ মূলত দুটো, একটা হচ্ছে অ্যাসিড বেস রিয়াকশন, আর একটা হচ্ছে তোমার রেডক্স রিয়াকশন। একটা হচ্ছে অ্যাসিড বেস রিয়াকশন, আর একটা তোমার রেডক্স রিয়াকশন। আচ্ছা, অ্যাসিড বেস রিয়াকশনের ক্ষেত্রে যেটা হয়, এখানে কোনো অক্সিডেশন নাম্বারের চেঞ্জ ঘটে না বা ইলেকট্রন এক্সচেঞ্জ হয় না। তাহলে অ্যাসিড বেস রিয়াকশনের ক্ষেত্রে নো চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার জানো তো? দেয়ার ইজ মানে নো চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার অর নো চেঞ্জ ইন ইলেকট্রনস, নো চেঞ্জ বা নো এক্সচেঞ্জ অফ ইলেকট্রনস, মানে ইলেকট্রন দেওয়া নেওয়াটা ঘটে না। আর একটা হচ্ছে রেডক্স রিয়াকশন, যেখানে হচ্ছে দেয়ার উইল বি এ চেঞ্জ ইন oxidation number or there will be exchange in electrons, মানে ইলেকট্রন দেওয়া এবং নেওয়া এটা তোমার ঘটবে আর কি। আচ্ছা এবারে দেখো তুমি রেডক্স, এর মধ্যে দুটো টার্ম আছে, মানে রেডক্স যখন তুমি বলছো, রেডক্সের মধ্যে তোমার রিডাকশন আছে
আর অক্সিডেশন আছে, রিডাকশন আছে আর অক্সিডেশন আছে। আচ্ছা, রিডাকশন যখন তুমি দেখছো সেখানে কি হচ্ছে না, এখানে হচ্ছে মানে রিডাকশন এই প্রসেসটার মধ্যে যদি অক্সিডেশন নাম্বারের টার্মসে তুমি করো, অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করবে। তাহলে রিডাকশন হচ্ছে there will be decrease in oxidation number, or there will be gain of electrons, ইলেকট্রন আর ইলেকট্রনস, এটা ইলেকট্রন তোমার গেন হবে। আর অক্সিডেশন যখন হবে there will be increase in oxidation number, or there will be loss of electrons or electrons. ইলেকট্রন লস হলে সেটা অক্সিডেশন, ইলেকট্রন গেন হলে তোমার রিডাকশন। আচ্ছা, এবারে কোন একটা কেমিক্যাল রিয়াকশনে তুমি দেখতে পাবে যে অক্সিডেশন রিডাকশন তারা একসাথে ঘটে। মানে ইন এ রেডক্স রিয়াকশন oxidation and reduction takes place simultaneously, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, ধরো তুমি একটা এক্সাম্পল বলছি এখানে, ধরো HCl প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড থেকে তৈরি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস জল। আচ্ছা, এই যে রিয়াকশনসটা তুমি যদি প্রথমে অক্সিডেশন নাম্বারের টার্মসে দেখো, এখানে হাইড্রোজেন অক্সিডেশন নাম্বার +1, ক্লোরিনের -1, সোডিয়ামের +1, অক্সিজেনের -2, হাইড্রোজেনের +1, এখানে সোডিয়ামের +1, ক্লোরিনের -1, হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2। দেখো, এই যে পুরো রিয়াকশনসটায় তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে কারো অক্সিডেশন নাম্বারে কোথাও কোনো চেঞ্জ হচ্ছে না। হাইড্রোজেনের যা ছিল তাই আছে, ক্লোরিনের যা ছিল তাই আছে, সোডিয়ামের যা ছিল তাই আছে, এবং তোমার অক্সিজেন মানে যা ছিল তাই আছে। তার মানে এই যে রিয়াকশনটা, দিস ইজ অ্যান অ্যাসিড বেস রিয়াকশন। আচ্ছা, হয় না, তুমি যখন ধরো হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন গ্যাসের রিয়াকশন করে তুমি যখন HCl তৈরি করছো, এখানে দেখে ব্যালেন্সটা না হয় পরে আলোচনা করা হচ্ছে। আচ্ছা, ব্যালেন্সটা করে দিয়েছি, করাই থাক। এখানে সেকেন্ড, এটাকে আমি ব্যালেন্স করে করছি বলে আমি এটা ইকুয়াল টু সাইন দিয়েছি। ধরো এটাও ব্যালেন্স করা আছে, এটাও ব্যালেন্স করা আছে। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো, হাইড্রোজেন অক্সিডেশন নাম্বার 0, ক্লোরিন অক্সিডেশন নাম্বার 0, হাইড্রোজেন অক্সিডেশন নাম্বার +1, ক্লোরিন অক্সিডেশন নাম্বার -1। আচ্ছা, অক্সিডেশন নাম্বারটা সবাই জানো, সৌর্য না হয় জানে, বাকিরা সবাই জানো অক্সিডেশন নাম্বার? ঠিক আছে, তাহলে দেখো এখানে 0 থেকে +1 গেল, তাহলে ইনক্রিজ অক্সিডেশন নাম্বার, সেই জন্য এটা হলো অক্সিডেশন। আর ক্লোরিনের ক্ষেত্রে দেখো 0 থেকে -1 হচ্ছে রিডাকশন হয়েছে। রিডাকশন একটা ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন হচ্ছে, রিডাকশন হচ্ছে, এটা হচ্ছে রেডক্স রিয়াকশন। দেখো এটা একটা রেডক্স রিয়াকশন। রেডক্স রিয়াকশনের ক্ষেত্রে অক্সিডেশন এবং রিডাকশন তোমার দুটো একই সাথে ঘটেছে, এটা ঠিক আছে। এছাড়া এখন প্রচুর এক্সাম্পল তুমি পাবে যেখানে অক্সিডেশন এবং রিডাকশন তোমার একসাথে ঘটছে আর কি, ঠিক আছে। মানে তোমার ধরো একটা বলছি, ধরো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 প্লাস HCl করে তুমি ধরো MnCl2 তৈরি হলো, প্লাস ক্লোরিন তৈরি হলো। না, এক সেকেন্ড, MnO2 প্লাস HCl, MnCl2, হ্যাঁ, প্লাস Cl2 প্লাস জল, এটা তাহলে MnO2 প্লাস
ব্যালেন্স করে লিখলে 4HCl থেকে তৈরি হচ্ছে MnCl2 প্লাস Cl2 প্লাস 2H2 এটা। আচ্ছা এখানে দেখো তোমার এই ম্যাঙ্গানিজ তার অক্সিডেশন নাম্বার +4, MnCl2 তে এটা হয়ে গেল +2 এটা। আর ক্লোরিনের ক্ষেত্রে এখানে ছিল -1, এখানে হচ্ছে তোমার 0। আর বাকি যাদেরগুলো আমি উল্লেখ করিনি তাদের অক্সিডেশন নাম্বার দেখো কোনো চেঞ্জ হয়নি। যেমন অক্সিজেন -2, এখানে অক্সিজেন -2 আছে, হাইড্রোজেন +1, এখানে হাইড্রোজেন +1 আছে, এখানে ওইগুলোকে নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। এখানে দেখো যেটা হলো যে তোমার এক্ষেত্রে এই +4 অক্সিডেশন স্টেট থেকে +2 হচ্ছে, সেই জন্য এখানে অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করলো বলে তোমার রিডাকশন হলো। আর ক্লোরিনের অক্সিডেশন নাম্বারটা দেখো এখান থেকে এখানে বেড়ে গেল মানে হচ্ছে এখানে তোমার অক্সিডেশন ঘটলো। তাহলে দেখো আমি এই প্রচুর এক্সাম্পল দিচ্ছি, যে এক্সাম্পলগুলোতে মানে প্রথমটা অ্যাসিড বেস রিঅ্যাকশন ছিল, পরের গুলো হচ্ছে রেডক্স রিঅ্যাকশন। এটা একটা রেডক্স রিঅ্যাকশন হচ্ছে, যেখানে দেখো অক্সিডেশন রিডাকশন একসাথে তোমার ঘটছে। আচ্ছা এবারে কিছু কিছু রিঅ্যাকশনের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায়, যেমন আমি এই যে দুটো এক্সাম্পল দিলাম, এই দুটো এক্সাম্পলের ক্ষেত্রে কি হচ্ছে না তোমার যে অক্সিডেশন এবং রিডাকশন কাপলগুলো একদম আলাদা। হাইড্রোজেন থেকে HCl আর Cl2 থেকে, মানে আমি বলতে গেছি যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট হাইড্রোজেন 0 থেকে +1 হচ্ছে, আর একটা এলিমেন্ট ক্লোরিন 0 থেকে -1 হচ্ছে, মানে যে এলিমেন্টের অক্সিডেশন করছে এবং যে এলিমেন্টের রিডাকশন করছে তারা হচ্ছে আলাদা। এবারে এই এরকম কিছু রিঅ্যাকশনস আছে যেক্ষেত্রে তোমার দেখতে পাওয়া যাবে যে ধরো কোনো একটা কম্পাউন্ডে একই এলিমেন্ট, কোন একটা পার্টিকুলার এলিমেন্ট সে তোমার যে প্রোডাক্ট তৈরি করার সময় তুমি দেখতে পাচ্ছ যে তোমার দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেটে চলে যাচ্ছে, তখন সেই টাইপের রিঅ্যাকশনকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন বা ডিসমিউটেশন রিঅ্যাকশন। ধরো একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারো, ধরো হাইড্রোজেন পারক্সাইডকে আমি এক্সাম্পল হিসেবে ধরি। হাইড্রোজেন পারক্সাইডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। আচ্ছা সে যখন রিঅ্যাকশন করে জল তৈরি করে আর তোমার অক্সিজেন তৈরি করে, জলে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2, আর অক্সিজেন গ্যাস যেটা তার অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। তাহলে দেখো এক্ষেত্রে কি হলো, একটাই জায়গা থেকে তুমি অক্সিডেশন নাম্বারটা কমলো অর্থাৎ রিডাকশন হলো, আর একই জায়গা থেকে দেখো তোমার অক্সিডেশন নাম্বারটা বাড়লো অর্থাৎ তোমার অক্সিডেশন হলো। তাহলে এই যে রিঅ্যাকশন গুলো, এই টাইপের রিঅ্যাকশনকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, or এখানে সময় বলে ডিসমিউটেশন রিঅ্যাকশন, ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন or ডিসমিউটেশন রিঅ্যাকশন। তাহলে এক্ষেত্রে কি হয়েছে, এক্ষেত্রে যেটা হচ্ছে যে এদিকে রেডক্স রিঅ্যাকশন in which অক্সিডেশন নাম্বার, আমি অক্সিডেশন নাম্বার দিয়ে বলছি, অক্সিডেশন নাম্বার অফ এ পার্টিকুলার এলিমেন্ট shows both increase and decrease in the same reaction, and the two process take place in equivalent extent. ইকুইভ্যালেন্ট এক্সট্রিম, ঠিক আছে। তাহলে এই টাইপের রিঅ্যাকশনসকে বলা হবে তোমার ডিসপ্রপোর্শনেশন বা ডিসমিউটেশন রিঅ্যাকশন। ঠিক আচ্ছা, এরকম তুমি প্রচুর এক্সাম্পল পাবে। ধরো আমি কিছু আরো এক্সাম্পল বলছি, ধরে নাও তোমার ধরো কপার কিউপ্রাস সালফেট নিয়েছো, Cu2SO4 কিউপ্রাস সালফেট, যেখানে কপারের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, সেখান থেকে তৈরি হচ্ছে কপার সালফেট, অক্সিডেশন নাম্বার 0, আর এখানে হচ্ছে +2। এখানে তোমার রিডাকশন করলো,
অক্সিডেশন নাম্বার কমেছে বলে, আর এই জায়গাতে তোমার কি হচ্ছে, অক্সিডেশন নাম্বার বেড়েছে বলে তোমার অক্সিডেশন হচ্ছে। আচ্ছা, এছাড়া দেখো আমি বেশ কিছু কিছু এক্সাম্পল তোমাকে বলি, এটা খুব কমন এক্সাম্পল। ধরো P4 প্লাস 3NaOH প্লাস 3H2O, সেখান থেকে তোমার তৈরি হচ্ছে PH3 প্লাস NaH2PO2, এইটা। তাহলে এখানে তোমার ফসফরাসের অক্সিডেশন নাম্বার হচ্ছে 0, করে PH3 তে অক্সিডেশন নাম্বার -3 হয়, আর NaH2PO2 তে অক্সিডেশন নাম্বার হচ্ছে +1 হয়। এখানে ব্যালেন্স করে এখানে একটা 3 হবে, ঠিক আছে। তাহলে এই পার্টিকুলার কেসে কি হলো দেখো, তোমার এই 0 থেকে -3 হচ্ছে মানে রিডাকশন হচ্ছে একটায়, আবার এই 0 থেকেই হচ্ছে তোমার অক্সিডেশন নাম্বারটা বেড়ে যাচ্ছে, এদিকে +1 হচ্ছে মানে তোমার এখানে অক্সিডেশন করছে। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ডিসপ্রপোর্শনেশন অর ডিসমিউটেশন রিয়াকশন। তারপরে ধরো KClO3, সেটা ভেঙে গিয়ে KClO4 প্লাস KCl তৈরি করছে। KClO3 ভেঙে গিয়ে KClO4 প্লাস KCl তৈরি করলো, যেখানে দেখেন +5 অক্সিডেশন স্টেট, এখানে হচ্ছে তোমার +7 অক্সিডেশন স্টেট, এখানে -1 অক্সিডেশন স্টেট। তাহলে KClO3 যেটা ব্যালেন্স করা হয়নি, ব্যালেন্স করে দিলে তোমার কিছু একটা লাগবে আর কি এর সাথে। এটা এমনি এমনি তো ব্যালেন্স এখন হবে না, এর সাথে আরো কিছু একটা তোমায় দিতে হবে আর এটা আমি অ্যারোটা দিয়ে রাখি অন্তত, ব্যালেন্সটা নয় পরে আমি তো আইন ইলেকট্রন মেথডে ব্যালেন্সটা করবো, তখন না ব্যালেন্সটাকে করা যাবে। দেখো এখানে দেখো এই +5 অক্সিডেশন স্টেট থেকে +7 অক্সিডেশন স্টেটে গেল, তাই এখানে হলো অক্সিডেশন। +5 থেকে -1 এ গেছে, সেটা রিডাকশন। এছাড়া ধরো Hg2Cl2, সেখান থেকে Hg প্লাস HgCl2 +1 থেকে +2 তে যেতে পারে, Hg 0 যেতে পারে, +2 তে যেতে পারে। এখানে তোমার রিডাকশন হলো, এখানে তোমার অক্সিডেশন হলো। অনেক এক্সাম্পল আছে আর কি। কার্বন মনোক্সাইড সহজ এক্সাম্পলগুলো বলি, করে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ধরা তৈরি হচ্ছে। এটা এখানে +2 অক্সিডেশন স্টেট থেকে +4 এ গেল, এখানে তোমার 0 গেল। +2 থেকে +4 এ গেলে হচ্ছে অক্সিডেশন, এখান থেকে এখানে কমে গেলে তোমার রিডাকশন। তারপরে ধরো NO2 প্লাস H2O থেকে HNO3 প্লাস HNO2 তৈরি হচ্ছে, এখানে +4 অক্সিডেশন স্টেট থেকে +5 এবং +3 তে যাচ্ছে। তাহলে এখানে দেখো একটা হচ্ছে অক্সিডেশন, আর একটা তোমার রিডাকশন। রিডাকশন মানে অক্সিডেশন নাম্বার কমেছে, আর অক্সিডেশন মানে হচ্ছে অক্সিডেশন নাম্বার তোমার বেড়েছে। তাহলে এই কতগুলো এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পলগুলো সবচেয়ে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনের এক্সাম্পল। আচ্ছা, এবারে তুমি অন্য একটা এক্সাম্পল দেখো। ধরো তুমি অ্যামোনিয়াম নাইট্রেট নিলে, NH4NO3, অ্যামোনিয়াম নাইট্রেট নিয়েছো। অ্যামোনিয়াম নাইট্রেট সে রিয়াকশন করে তোমার দিচ্ছে N2O প্লাস 2H2O।
তো এই হচ্ছে রিয়াকশনটা। এবারে অ্যামোনিয়াম নাইট্রেটে এই নাইট্রেটের নাইট্রোজেনটার অক্সিডেশন নাম্বার হচ্ছে +5, আর NH4 প্লাস যেটা তার নাইট্রোজেন অক্সিডেশন নাম্বার হচ্ছে -3। তো -3 আর +5 যদি N2O তে অক্সিডেশন নাম্বার +1 হলো, তাহলে দেখো এক্ষেত্রে এই যে নাইট্রোজেন পার্টটা মানে NH4 এর যে নাইট্রোজেন তার অক্সিডেশন নাম্বারটা বেড়েছে, এখানে অক্সিডেশন ঘটলো এটা, আর এখানে দেখো +5 থেকে +1 গেছে, অর্থাৎ কমেছে। এইটা তাহলে কম্পোজিশন রিয়াকশন কি হচ্ছে, এটা রিভার্স অফ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। তাহলে দিস ইজ এ রেডক্স রিয়াকশন। আচ্ছা তাকে বলা হলো না, এটা তো কম প্রপোর্শনেশন রিয়াকশনটাকে লেখাই হয়নি। তো এই যে রিয়াকশনসটা, সেই রিয়াকশনটা হচ্ছে কম প্রপোর্শনেশন রিয়াকশন। কি হবে? URPION, কম প্রপোর্শনেশন রিয়াকশন। তো কম প্রপোর্শনেশন রিয়াকশন থেকে দিস ইজ এ রেডক্স রিয়াকশন। Redox reaction where an element in two different oxidation states react to form a where an element in two oxidation states react to form a product with the element with a particular intermediate oxidation state, মানে একটা পার্টিকুলার ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেটে সে বেসিক্যালি পৌঁছাবে। দেখো এই যে -3 থেকেও 0, +5 থেকেও তোমার 0 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এরকম তুমি অনেক এক্সাম্পল পাবে। ধরো আরেকটা এক্সাম্পল আমি বলছি, Pb প্লাস PbO2 প্লাস H2SO4 থেকে তৈরি হচ্ছে PbSO4 প্লাস H2O। আচ্ছা ব্যালেন্স করলে এখানে তোমার 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে। দেখো এই এলিমেন্টাল লেড তার অক্সিডেশন স্টেটটা হচ্ছে 0, আর PbO2 তে অক্সিডেশন নাম্বার হচ্ছে +4, পরে PbSO4 এ কিন্তু লেডের অক্সিডেশন স্টেট হচ্ছে +2। তাহলে দেখো এখানে +4 থেকে +2 তে গেল, এখানে রিডাকশন হলো, আর এখানে হচ্ছে তোমার অক্সিডেশন করছে। এটা আর এছাড়া ধরো সেদিনিয়াম প্লাস ACCl4 প্লাস 4AlCl3 তারা রিয়াক্ট করছে, এখানে 15 যে তৈরি করছে হচ্ছে তোমার AC8AlCl4 2। এখানে এর 2, এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, এখানে দেখো 0, এখানে হচ্ছে +4, +4 থেকে 0 মানে রিডাকশন হচ্ছে, এখান থেকে অক্সিডেশন। এই +4 থেকে +2 হলে 0 থেকে হচ্ছে তোমার +12, বা দুটো ডিফারেন্ট অক্সিডেশন স্টেট থেকে একটা পার্টিকুলার অক্সিডেশন স্টেট তোমার যাচ্ছে। তার একটা এক্সাম্পল বলি, 2H2S প্লাস SO2 তৈরি করছে 3S প্লাস 2H2O। দেখো এখানে সালফার অক্সিডেশন স্টেট হচ্ছে 0, আর H2S এ সালফার হচ্ছে -2, আর SO4 হচ্ছে +4, +4 থেকে 0 হচ্ছে মানে রিডাকশন হচ্ছে, আর -2 থেকে 0 হচ্ছে মানে তোমার বেড়ে গেল, অর্থাৎ
এটা হলো। তাহলে তখন বেশ কিছু এক্সাম্পল দিলাম অফ কম প্রপোর্শনেশন রিয়াকশন। তাহলে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তার মানে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন এবং কম প্রপোর্শনাল রিয়াকশন হচ্ছে অতটা আনকমন নয়, এটা তোমার আছে। এবারে তোমাকে যদি ধরো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন কাকে বলে, কম প্রপোর্শনাল রিয়াকশন কাকে বলে, তাদের একটা দুটো করে এক্সাম্পল দিতে বলে, সেগুলো তুমি দিতে পারছো আর কি। বা কোন একটা রিয়াকশন হয়তো বলে দিল, রিয়াকশনটাকে দেখে তোমাকে বলতে বলে এটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন নাকি কম প্রপোর্শনাল রিয়াকশন বলো, তুমি সেটাও হচ্ছে বলতে পারো। ঠিক আছে, ডিসপ্রপোর্শনেশন কম প্রপোর্শনটা বুঝতে পারলে? আচ্ছা চল। আচ্ছা, এবারে তুমি ব্যালেন্সিং অফ কেমিক্যাল রিয়াকশন বাই আয়ন ইলেকট্রন মেথড। ব্যালেন্সিং অফ রেডক্স রিয়াকশন বাই আয়ন ইলেকট্রন মেথড। দেখো, আচ্ছা প্রথমে একটা জিনিস তুমি পরে জানবে যে, যারা প্রথমে একটু পিছনে আমি ফিরে যাই, যে তখন দেখো তুমি যখন একটা রেডক্স রিয়াকশনকে ঘটাও না, রেডার রিয়াকশনকে একটা ইলেকট্রোকেমিক্যাল সেলে ঘটে। হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার ইলেকট্রোকেমিক্যাল সেল আছে, সেই ইলেকট্রোকেমিক্যাল সেলে হচ্ছে একটা রেডক্স রিয়াকশন ঘটছে। তা তুমি যদি একটা ইলেকট্রোকেমিক্যাল সেল কনসিডার করো, ধরো ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোকেমিক্যাল সেল হচ্ছে, আচ্ছা সেল মানে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, অ্যান ইলেকট্রিক্যাল ডিভাইস, সেটা হচ্ছে সেল, হোয়ার chemical energy and electrical energy are interconverted। মানে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি আর কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তোমার হয়। এবারে সেটা যাই হোক না কেন, মানে মানে তোমার এই দুজনের ক্ষেত্রে, মানে ধরো আমি পরে শিখবে আর কি, যে ইলেকট্রোকেমিক্যাল সেল হচ্ছে তোমার মূলত দু রকমের হয়, একটা ইলেকট্রোলাইটিক সেল আর একটা গ্যালভানিক সেল। এটা একটুখানি বলে নিই, যে এটা এটা আমি বলতে চাইছিলাম না, তবু একটু বলে নিচ্ছি। আচ্ছা, ইলেকট্রোকেমিক্যাল সেল দু রকমের হয়, একটা গ্যালভানিক সেল আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। গ্যালভানিক সেল আর ইলেকট্রোলাইটিক সেল। দেখো গ্যালভানিক সেলের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার, যে এক্ষেত্রে এই আগে স্পন্টিনিয়াস কেমিক্যাল রিয়াকশন হয়, তার জন্য তুমি ইলেকট্রিক্যাল এনার্জি পাও। মানে এক্ষেত্রে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি obtained due to spontaneous chemical reaction। due to spontaneous chemical reaction, মানে আগে তোমার কেমিক্যাল রিয়াকশনটা ঘটবে, তার জন্য ইলেকট্রিক্যাল এনার্জি পাবে। আর ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমার chemical reaction that is electrolysis takes place when electrical energy is supplied। So chemical reaction that is electrolysis takes place when electrical energy is supplied। মানে তুমি এখানে ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছে বা কারেন্ট দিচ্ছে, তার জন্য কেমিক্যাল রিয়াকশন করছে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। আর আগে স্পন্টিনিয়াস কেমিক্যাল রিয়াকশন করছে, তার জন্য যদি তুমি ইএমএফ পাও বা ইলেকট্রিক্যাল এনার্জি পাও, সেটা হচ্ছে তোমার গ্যালভানিক সেল। ঠিক আছে, আচ্ছা এবারে এই যে সেলগুলো তুমি কনসিডার করছো, সেটা ইলেকট্রোলাইটিক সেল বা গ্যালভানিক সেল যাই বলো না কেন, যেটা হয় যে একটা সেল, সেখানে মানে একটা সেলে তো তোমার রেডক্স রিয়াকশনটা ঘটছে, রেডক্স রিয়াকশনের মধ্যে এক জায়গায় অক্সিডেশন ঘটে, এক জায়গায় তোমার রিডাকশন ঘটে। তার মানে এই যে
যে কোনো সেলই তুমি কনসিডার করো, সেটা গ্যালভানিক সেলের ক্ষেত্রে সত্যি, ইলেকট্রিক্যাল সেলের ক্ষেত্রেও সত্যি। তাহলে এই সেলটাকে তুমি যা দুটো হাফ সেলে ভাবতে পারো, মানে সেল যেখানে একটা রেডক্স রিয়াকশন করছে সেটাকে দুটো হাফ সেলে তুমি ভাবতে পারো। একটাকে বলা হচ্ছে অ্যানোড হাফ সেল, আরেকটাকে বলা হচ্ছে ক্যাথোড হাফ সেল। আচ্ছা, অ্যানোড এবং ক্যাথোড তুমি জানো যে একটা তোমার বেসিক্যালি একটা ইলেকট্রোড আর কি। হ্যাঁ, অ্যানোড হাফ সেলে তোমার অক্সিডেশন ঘটে, ক্যাথোড হাফ সেলে তোমার রিডাকশন ঘটে। অ্যানোড হাফ সেল অর একে বলা হয় অক্সিডেশন হাফ সেল, কারণ অ্যানোড হাফ সেলে অক্সিডেশন ঘটে। আর ক্যাথোড হাফ সেল অর এটা তুমি বলতে পারো রিডাকশন হাফ সেল। মানে অ্যানোড হাফ সেলের ক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে অ্যানোড নামে যে ইলেকট্রোডটা আছে, অ্যানোড অ্যান্ড ইটস সারাউন্ডিং সলিউশন, এরা মিলে তোমার অ্যানোড হাফ সেল তৈরি করছে। আর ক্যাথোড অ্যান্ড ইটস অ্যানোড অ্যান্ড ইটস সারাউন্ডিং সলিউশন মিলে যে অ্যানোড হাফ সেল তৈরি করছে। ক্যাথোড অ্যান্ড ইটস সারাউন্ডিং সলিউশন মিলে তোমার ক্যাথোড হাফ সেল তৈরি করছে। অ্যানোড হাফ সেলের হচ্ছে অক্সিডেশন ঘটে, ক্যাথোড হাফ সেলের তোমার রিডাকশন ঘটে। তাহলে ওভারঅল রেডক্স রিয়াকশনটা যদি তোমার লিখতে হয়, তাহলে ওভারঅল রিয়াকশনটা টোটাল সেলে ঘটে। সেলের মধ্যে একটা অ্যানোড হাফ সেল একটা অর্ধেকটা রিয়াকশন ঘটে যেটা অক্সিডেশন ঘটে, আর ক্যাথোড হাফ সেলে তোমার রিডাকশনটা ঘটে। আর এটা তার মানে তুমি বুঝতে পারলে যে ওভারঅল যে রিয়াকশনটা ঘটছে সেই রিয়াকশনটাকে তুমি দুটো হাফ সেল রিয়াকশনে ভাঙতে পারবে। যেমন ধরো একটা এক্সাম্পল বলি, ধরো তুমি জিঙ্ক প্লাস কপার সালফেট মিলে তৈরি করছো জিঙ্ক সালফেট প্লাস কপার। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, তোমাকে জাস্ট একটা স্কেমাটিক ডায়াগ্রাম নিয়ে তোমাকে দেখাই। ধরো এ একটা 100 ml বিকার আছে, এ একটা বিকার আছে, এইখানে তুমি একটা ইলেকট্রোড ডোবালে, এখানে একটা তুমি ইলেকট্রোড ডোবালে। ধরো বাঁ দিকের ইলেকট্রোডটা কোনো একটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, আর ডান দিকের ইলেকট্রোডটা একটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত। তো এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। পজিটিভের সাথে যুক্ত আছে সেটা বেশি করে তোমার অ্যানোড, আর এটা তোমার ক্যাথোড। অ্যানোড হচ্ছে ক্যাথোড। আচ্ছা, এবারে এই অ্যানোড এবং তার যে সারাউন্ডিং সলিউশনটা, আর এখানে বলে নিই, এইখানে অ্যানোডটা হচ্ছে জিঙ্কের তৈরি, জিঙ্ক অ্যানোড। আর এখানে যে এটা হচ্ছে তোমার ক্যাথোডটা, সেটা হচ্ছে কপারের তৈরি। তাহলে এখানে লিখে দিই যে এটা কপার ক্যাথোড, এটা হচ্ছে জিঙ্ক অ্যানোড কপার ক্যাথোড। এবারে এই জিঙ্ক অ্যানোডটা ডোবানো আছে একটা সলিউশনের মধ্যে, এক্ষেত্রে যে জিঙ্ক সালফেটের তোমার সলিউশন আছে, আর এখানে যে কপার সালফেট তার তোমার সলিউশন আছে। তাহলে দেখো এই যে তোমার এই যে পুরো পার্টটা অ্যানোড এবং তার সারাউন্ডিং সলিউশনটা, এইটা তোমার দিচ্ছে অ্যানোড হাফ সেল। এই যে ক্যাথোড এবং তার সারাউন্ডিং সলিউশনটা, এটা তোমাকে দিচ্ছে ক্যাথোড হাফ সেল। আর অ্যানোড হাফ সেল অক্সিডেশন হচ্ছে, কি হচ্ছে দেখো না, তোমার অ্যানোড হাফ সেল রিয়াকশন অর অক্সিডেশন, এটা কি? আচ্ছা, অ্যানোডে তোমার অক্সিডেশন ঘটে, সেখানে জিঙ্ক সে ইলেকট্রন ছেড়ে দিয়ে Zn2+ তৈরি করছে। আর আমি সালফেট পার্টটা, মানে বেসিক্যালি কি হয় জানো, এই সালফেটটাকে বলে স্পেকটেটার। মানে যখন কোনো একটা রিয়াকশন ঘটে তখন একটা মানে রেডক্স কাপল হয়, মানে রিডাকশনের জন্য একটা কাপল আর অক্সিডেশনের জন্য একটা কাপল, বাকি যারা থাকে তারা বেসিক্যালি হচ্ছে স্পেকটেটার। সেখানে এই সালফেট আয়নটাকে তুমি লিখলাম কি লিখলাম না সেটা আনইম্পর্টেন্ট। তাহলে এসআই SO4 2- তোমার স্পেকটেটার, স্পেকটেটার আয়ন। তাহলে জিঙ্ক সে Zn2+ তৈরি করছে তোমার দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে, এটা অ্যানোড হাফ সেল রিয়াকশন হলো। আর ক্যাথোড হাফ সেল রিয়াকশন অর রিডাকশন এই পার্টিকুলার কেসে কি,
না, কপার 2+, যেটা কপার সালফেট থেকে কপার 2+ পেলে দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তোমার কপার তৈরি করছে। তার মানে যখন তুমি যোগ করে ফেলছো ওভারঅল রিয়াকশনটা কি হয়ে গেল, জিঙ্ক প্লাস কপার 2+ থেকে হচ্ছে তোমার Zn2+ প্লাস কপার প্লাস কপার। আর স্পেকট্রাটা আগে যেটা লিখেছিলে, স্পেকট্রাটাকে যেটা আমি এখানে লিখিনি সেটা তুমি চাইলে জুড়ে দিতে পারো, জিঙ্ক প্লাস কপার সালফেট থেকে তৈরি হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার, যেটা আমরা বলে আসছি ওভারঅল রিয়াকশনটা। তাহলে দেখো খেয়াল করে, তাহলে ওভারঅল রিয়াকশনটা হচ্ছে এইটা, তুমি এটাকে এইরকম ভাবেও লিখতে পারো। এবারে সালফেটের বদলে যদি ক্লোরাইড বা নাইট্রেট হতো তাহলে একই রকমের হতো বলে এই সালফেটটা কি সেটা আনইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে Zn থেকে Zn2+ হওয়া, কপার 2+ থেকে হচ্ছে কপার হওয়া, এইটা। এটা হচ্ছে ওভারঅল রিয়াকশন। তাই ওভারঅল রিয়াকশনটাকে দুটো হাফ সেল রিয়াকশন তুমি ভেঙে ফেললে, একটা হচ্ছে জিঙ্ক থেকে Zn2+ তৈরি হচ্ছে, একটা কপার 2+ থেকে কপার তৈরি হচ্ছে। তাহলে এই যে এবারে দেখো, এই যে একটা ফুল রিয়াকশনকে দুটো হাফ সেল রিয়াকশন তুমি ভেঙে ফেললে। এবার হাফ শেল রিয়াকশন করে যখন তুমি লিখবে, এই যে ইলেকট্রন দিয়ে তুমি লিখছো সেখানে এটা আয়ন ইলেকট্রন, একটা আয়ন ফর্মে আছে এবং ইলেকট্রন আছে, এটা হচ্ছে আয়ন ইলেকট্রন। এবারে ব্যালেন্সিং এর জন্য যেটা তোমাকে ওটা করতে হচ্ছে সেটা হচ্ছে এখানে যত করে ইলেকট্রন রিলিজ হবে এখানে এক্স্যাক্টলি তত করে ইলেকট্রন যেন অ্যাকসেপ্টেড হয়। আর যদি না হয় তাহলে সেই মতো করে কিছু ফ্যাক্টর দিয়ে গুণ করে দুটোকে সমান তোমায় করতেই হবে। তোমার এটা দাঁড়াচ্ছে তোমার জিঙ্ক থেকে Zn2+ তৈরি হচ্ছে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে, আর ক্যাথোডদের ক্ষেত্রে কি হচ্ছে কপার 2+ দুটো ইলেকট্রন নিয়ে কপার তৈরি করছে, কপার 2+ দুটো ইলেকট্রন নিয়ে কপার তৈরি করছে। এক্ষেত্রে দুটো ইলেকট্রন বেরিয়েছে, এখানে দুটো ইলেকট্রন ঢুকলো, তাহলে যোগ করে দিলে তোমার রিয়াকশনটা অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে যাচ্ছে। এখানে এই পার্টিকুলার ক্ষেত্রে আলাদা করে তোমাকে ব্যালেন্স করার দরকার পড়ছে না। তাহলে এই যে সেলটা, এই সেলটাকে বলে ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেল, ড্যানিয়েল সেলের স্ট্রাকচারটা তুমি বুঝতে পারলে। ও আরেকটা জিনিস এখানে লেখা হয়নি, এটা তুমি পরে বুঝবে। আসলে এই দুটো সার্কিটকে কানেক্ট করার জন্য একটা তোমার সল ব্রিজ বলে সেটাকে, সল ব্রিজ বলে একটা ব্রিজ দেওয়া হয় আর কি, সল ব্রিজ, সল ব্রিজ। হ্যাঁ, এই দুটো বিকারের মধ্যে তো দুটো হাফ শেল আছে, এটাকে কানেক্ট করার জন্য তোমাকে সল ব্রিজটাকে ব্যবহার করতে হচ্ছে। তাহলে তুমি এইটুকু প্রথমে বুঝলে যে যে কোনো একটা কমপ্লিট রেডক্স রিয়াকশনকে তুমি দুটো হাফ শেল রিয়াকশনের ফর্মে লিখতে পারছো, সেটা ঠিক আছে। হুম, এবারে ধরো আমি ব্যালেন্স করব, আমি এবারে রিয়াকশনকে ব্যালেন্স করতে চাইছি। তাহলে ছোট ছোট রিয়াকশন দিয়ে আমরা প্রথমে স্টার্ট করি। ধরো তুমি একটা রেডক্স রিয়াকশন দিয়ে আমি স্টার্ট করি। কি রিয়াকশন দেবো বলো তো, বলো তোমরা একটা যে কোনো রিয়াকশন বলো না, একটা রেডক্স রিয়াকশন বলো, সেটাকে আমরা ব্যালেন্স করতে চাইছি। ধরো এরকম বলছি, ফেরাস সালফেট সে অ্যাসিড মিডিয়ামে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে রিয়াকশন করছে কিসে না, অ্যাসিড মিডিয়ামে করে সে দিচ্ছে কত, ফেরিক সালফেট দিচ্ছে প্লাস ক্রোমিক সালফেট দিচ্ছে ক্রোমিক সালফেট দিচ্ছে আর সম্ভবত জল টল দেবে, মনে হচ্ছে এইটুকুই জাস্ট, হয়তো জল দেবে। হ্যাঁ, তাহলে জলটা আনইম্পর্টেন্ট সেটা না। ধরো এই রিয়াকশনটার কথা আমি ধর ভাবছি, এই রিয়াকশনটা এখানে ব্যালেন্স করার নেই, বস্তু যদি দেখতে পাওয়া যায় তবে এই রিয়াকশনটাকে ধরো ব্যালেন্স করার চেষ্টা করবো, ঠিক আছে। দেখো এই রিয়াকশনটাকে তুমি যখন ব্যালেন্স করছো, আমি জানি না রিয়াকশনটাকে ঠিক লিখলাম কিনা, হয়তো ঠিকই লিখেছি। আচ্ছা,
তাহলে এই যে রিয়াকশনটা এখন ব্যালেন্স করছো, প্রথমে একটুখানি বুঝে নাও যে এখানে যখন তুমি অ্যানোড হাফ শেল রিয়াকশনটাকে লিখবে, ফর অক্সিডেশনটাকে দেখবে, দেখো এখানে ফেরাস সালফেটে আয়রনটাকে +2 থেকে ফেরিক সালফেটে +3 গেছে, তার মানে বেসিক্যালি Fe2+ থেকে Fe3+ গেছে। ফেরাস থেকে ফেরিক গেছে, Fe2+ থেকে Fe3+ গেছে। এখানে তোমার একটা ইলেকট্রন নিতে হবে, তবে তোমার অ্যানোড হাফ শেল রিঅ্যাকশনটা হলো। ক্যাথোড হাফ শেল রিঅ্যাকশন অর রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে K2Cr2O7, সেখানে এই Cr2O7 এটা তো +6 অক্সিডেশন স্টেট থেকে +3 যাচ্ছে। আয়ন হিসেবে লিখবো, এখানে সালফেটটা স্পেকটেটার, এখানে K+টা হচ্ছে তোমার স্পেকটেটার, কারণ সালফেটে কোথাও কোনো পাল্টাবে না। আচ্ছা, এখানে K2SO4টা লেখা হয়নি, হ্যাঁ তাই তো ভাবছি কি হলো এটা, এটা K2SO4 আছে একটা, এটা পটাশিয়াম সালফেট তো। K2SO4, হ্যাঁ। আর তাহলে Cr2O7 2- সেখান থেকে তৈরি হচ্ছে কি না Cr3+ তৈরি হচ্ছে এটা। তাহলে অ্যানোড হাফ শেল রিঅ্যাকশনটা Fe2+ থেকে Fe3+ তুমি একটা ইলেকট্রন দিয়ে এটাকে ব্যালেন্স করে নিলে। ক্যাথোড হাফ শেল রিঅ্যাকশনটার ক্ষেত্রে কি হচ্ছে, যে +6 থেকে +3 অক্সিডেশন স্টেটে যাচ্ছে, Cr2O7 2- থেকে Cr3+ হচ্ছে। এইটাকে খুব ভালো করে ফলো করার চেষ্টা করো। দেখো একদম প্রথমেই যে জিনিসটা তুমি করবে, যে আয়নটার অ্যাকচুয়ালি অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হয়েছে, ক্রোমিয়াম, এখানে ক্রোমিয়াম আছে দুটো, এখানে আছে তোমার বেসিক্যালি একটা, তাহলে আইদার এটাকে হাফ দিয়ে, নাহলে এটাকে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি এটাকে ধরো 2 দিয়ে প্রথমে তুমি গুণ করে দিলে, তা ক্রোমিয়ামটা তোমার ব্যালেন্স হবে। আচ্ছা, এবারে খেয়াল করো এখানে যে তুমি অক্সিজেনের ক্ষেত্রে দেখো, অক্সিজেন হচ্ছে এখানে 7টা অক্সিজেন। তো 7টা অক্সিজেন পেতে গেলে তোমাকে কি করতে হবে, 7টা অক্সিজেন পেতে গেলে তোমাকে তোমার জল দিতে হবে। 7টা তোমাকে জল দিতে হবে, কারণ অক্সিজেন যেটা মানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বারে কোনো চেঞ্জ হচ্ছে না, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার এখানে -2, কিন্তু ডাইক্রোমেটে তো তোমার অক্সিজেনটা আসছে, ক্রোমিয়াম 3+ তোমার অক্সিজেনটা নেই। সেই অক্সিজেনটা কোথা থেকে আসবে, জল হচ্ছে এই ধরো অক্সিজেন সাপ্লাই করার সবচেয়ে ভালো আধার আর কি। তাহলে তুমি এখানে 7H2 করে দিলে, তাতে করে 7টা অক্সিজেন তোমার এখানে ঢুকে গেল। তাহলে দেখো ক্রোমিয়ামটা দুটো দুটো মিলে গেল, অক্সিজেন 7টা মিলে গেল। এবার এখানে সাধারণত 14টা হাইড্রোজেন এসে গেছে। এবার 14টা হাইড্রোজেন তুমি কোথা থেকে পাবে, দেখো 14টা হাইড্রোজেন যদি অ্যাসিড মিডিয়ামে হয় তাহলে অ্যাসিড থেকে পেতে হবে, বেস মিডিয়ামে হলে যে OH- থেকে পেতে হবে। তাহলে এখানে যেহেতু অ্যাসিড মিডিয়ামে রিঅ্যাকশনটা ঘটছে, সেই জন্য তোমার এখানে উপায় নেই, তোমাকে 14টা H+ তোমাকে দিতেই হলো এটা। তাহলে দেখো তোমার এই বাকিগুলো সব ব্যালেন্স হয়ে গেছে, ক্রোমিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, এগুলো দুই থেকে ব্যালেন্স হয়ে গেছে। আর ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। আর ইলেকট্রন দেখো এখানে 3 দুগুণে 6টা পজিটিভ চার্জ, এখানে 14টা পজিটিভ, এখানে 2টো নেগেটিভ চার্জ আছে, তাহলে 12টা পজিটিভ চার্জ। তাহলে এখানে তোমার তোমার মানে আমি কি বলছি বুঝতে পারছো, এখানে তোমার 14টা পজিটিভ চার্জ, 2টো নেগেটিভ চার্জ, তাহলে ওভারঅল বাঁদিকে 12টা পজিটিভ চার্জ। আর ডান দিকে কি হচ্ছে, ডান দিকে হচ্ছে তোমার দেখো 3 দুগুণে 6টা পজিটিভ চার্জ। তাহলে এখানে তোমাকে আরো 6টা ইলেকট্রন দিতে হবে, 6টা ইলেকট্রন দিতে হবে। তবে দেখো 2টো আর 6টা মিলে 8টা ইলেকট্রন, আর 14টা পজিটিভ, তাহলে 6টা পজিটিভ চার্জ হলো, এখানে তোমার 6টা পজিটিভ চার্জ, তাহলে 6টা ইলেকট্রন তোমাকে দিতে হবে। তাহলে প্রথমে দেখো এই দুটো হাফ শেল রিঅ্যাকশনকে আলাদা আলাদা করে ব্যালেন্স করলাম। তাহলে আমি কি করলাম, অক্সিজেনের ঘাটতি বলে জল দিয়েছি, যখনই জল তুমি দিয়ে দিলে 14টা H+ চলে এলো। আর যেহেতু অ্যাসিড মাধ্যমে রিঅ্যাকশনটা ঘটছে, সেই জন্য তোমাকে এই 14টা H+ ঘাটতিটা মেটাচ্ছে কে, মানে তোমার সাধারণত 14টা হাইড্রোজেনের ঘাটতি মেটাচ্ছে কে না 14টা H+, এইটা। তাহলে এই যে হাফ শেল রিঅ্যাকশন গুলো যে আলাদা করে ব্যালেন্স করলাম, সেটা বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, 1 সেকেন্ড একটুখানি ধরো তো, 1 সেকেন্ড, 1 মিনিট।
মা ফোন করছে টিপু না ফোন করছে মিটিং থেকে বেরিয়ে আচ্ছা দেখো এবারে আচ্ছা এবারে দেখো নেক্সট স্টেজ কোনটা নেক্সট স্টেজে হচ্ছে যে এখানে তোমার একটা ইলেকট্রনের চেঞ্জ এখানে 6টা ইলেকট্রনের চেঞ্জ তাহলে এই ইকুয়েশনটাকে তোমাকে 6 দিয়ে গুণ করতে হবে যাতে করে অক্সিডেশনে যতগুলো ইলেকট্রন বেরোবে রিডাকশনে কেন ততগুলো ইলেকট্রন তোমার ঢুকতে পারে মানে ইলেকট্রনের এক্সচেঞ্জটা হচ্ছে সমান সমান হবে অক্সিডেশনে যতগুলো ইলেকট্রন বেরোবে রিডাকশনে কিন্তু তত ইলেকট্রন নিতে হবে সেই জন্য এই প্রথম ইকুয়েশনটা 6 দিয়ে গুণ করতে হচ্ছে 6 দিয়ে গুণ করলে কি হচ্ছে দেখো 6 Fe2 প্লাস থেকে তোমার এদিকে তৈরি হচ্ছে 6 Fe3 প্লাস আর বাকি যেমন আছে Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস আর ডান দিকে তোমার থেকে যাচ্ছে কত Cr3 প্লাস এটা তোমার 2 এইটা আর এখানে তোমার 7H2 আছে তাহলে দেখো একটা ওভারঅল ব্যালেন্সিং তোমার হয়ে গেছে কিন্তু মানে তুমি যদি আইন ইলেকট্রন মেথডে বলো যে নর্মাল যে ব্যালেন্স করাটা সেটা কিন্তু হয়ে গেছে আচ্ছা এটা তাহলে আইন ইলেকট্রন মেথডে বললে এইটুকু বললেই তোমার হয়ে যায় এবারে কথাটা তো অবভিয়াস যেটা ব্যাপার Fe2 প্লাস তো Fe3 প্লাস ফর্মে থাকবে না Fe2 প্লাসটা থাকবে কত ধরো ফেরাস সালফেট ফর্মে আচ্ছা ডাইক্রোমেট তো আর এইরকম ভাবে থাকবে না সে পটাশিয়াম ডাইক্রোমেট ফর্মে ইউজুয়ালি থাকে কেউ সোডিয়াম ডাইক্রোমেটে নিতে পারে কিন্তু মূলত আমরা পটাশিয়াম ডাইক্রোমেট নিয়েই করছি এটু Cr2O7 হলো তার মানে Fe2 প্লাসটা 6টা Fe2 প্লাসকে ব্যালেন্স করার জন্য তোমার এখানে সালফেট লেগে গেল এইটা হয়ে গেল আর এবারে H প্লাস তুমি কোথা থেকে পাবো H প্লাসটা তোমাকে পেতে হবে সালফিউরিক অ্যাসিড থেকে তাহলে 14টা H প্লাস সালফিউরিক অ্যাসিড থেকে পেতে হয় HTSO4 তাহলে অবভিয়াসলি 7টা সালফিউরিক অ্যাসিড থেকে তোমার 14টা H প্লাস আসবে আর এখানে তোমার 6টা Fe3SO4 Fe2SO4 হোল 3 হলো Fe2SO4 হোল 3 6টা ফেরিক সালফেট হলো ক্রোমিয়াম সেও ক্রোমিয়াম সালফেট হিসেবে থাকবে Cr2SO4 হোল 3 এইটা আচ্ছা এখানে একটু খেয়াল করো এখানে একটা জিনিস মানে ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দেখো আমার এইখানে দুটো ক্রোমিয়াম থাকবে এবারে ক্রোমিক সালফেট যখন তুমি নিচ্ছ একটা ক্রোমিক সালফেটের যেহেতু দুটো ক্রোমিয়াম অলরেডি থাকে আচ্ছা এখানেও ঠিক একই রকম ভাবে এখানে এটা 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 ভুল হয়েছে সরি সরি কোথায় গেল এক সেকেন্ড এক মিনিট দেখো এখানে একটু ভুল হয়েছে এখানে হচ্ছে তোমার তো ব্যালেন্স যখন করছো তোমার তো এখানে 6টা Fe2 প্লাস 6টা Fe3 প্লাস তো তাহলে ফেরাস সালফেট যখন দিচ্ছ একটা ফেরাস সালফেটে একটাই Fe2 প্লাস থাকে কিন্তু একটা ফেরিক সালফেটে দুটো Fe3 প্লাস থাকে বলে এটা বেসিক্যালি তোমার 3 হবে যাতে করে 3 দুগুণে 6টা Fe3 প্লাস থাকে ঠিক একই রকম ভাবে ক্রোমিয়ামের ক্ষেত্রে দুটো ক্রোমিয়াম 3 প্লাস হবে তাহলে একটা ক্রোমিক সালফেট যদি নাও তাহলে দুটো তোমার ক্রোমিয়াম 3 প্লাস অটোমেটিক্যালি চলে আসছে প্লাস এখানে হয়ে গেল তোমার 7H2O এইটা আচ্ছা এবারে তুমি খেয়াল করো এখানে তুমি কি করেছো সালফেট কতগুলো নিয়ে ফেলে মানে সালফেট মানে আমি মানে সালফেটটা ব্যালেন্স মানে সালফেটটা আমি অ্যাডিশনালি নিলাম তো তাহলে যে সালফেটটাকে নিলাম সেই সালফেটটাকে ব্যালেন্স হয়েছে কিনা দেখতে হবে এবং সালফেটটা ব্যালেন্স হয়েছে কিনা দেখার জন্য তোমার বেসিক্যালি দেখা যায় পটাশিয়াম নিয়েছো পটাশিয়ামটা ব্যালেন্স হয়েছে কিনা তোমাকে দেখতে হবে তার মানে এখানে দেখো তোমার বেসিক্যালি সালফেট এখানে 6টা এখানে 7টা 7 আর 6 13টা আর এখানে কত হয়েছে 3 থেকে 9টা আর 3-এ তোমার 12টা ঠিক আছে এইটা তাহলে এবারে তুমি এই যে K2SO4 সেইখানে তুমি যদি একটা মানে মানে এইখানে K2 যে এখানে K2SO4 যদি তুমি একটা নিয়ে নাও তাহলে দেখো সব দুদিক থেকে কনসিস্টেন্ট হয়ে যাচ্ছে দুটো K2 চলে এলো দুটো K2 চলে গেল সালফেট হচ্ছে 6টা 7 হচ্ছে 13টা 3 থেকে 9টা আর 3-এ 12টা একে 13টা হয়ে যাচ্ছে দেখো বাকি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তাহলে এই রিয়াকশন তোমার ব্যালেন্স হয়ে গেছে এইটা হচ্ছে ব্যালেন্স রিয়াকশনটা হলো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেশ কমপ্লেক্স একটা বেশ কমপ্লিকেটেড একটা রিয়াকশন এখানে আমি বলেছি আর কি এর থেকে অনেক সহজ রিয়াকশন তুমি সার্টেনলি করতেই পারো বুঝতে পেরেছো কেমন করে হলো
এবারে তুমি জাস্ট মানে প্রচুর এরকম রিয়াকশন নেবে আর ব্যালেন্স করবে, রিয়াকশন নেবে ব্যালেন্স করবে। হ্যাঁ, ধরো তোমাদের এক মিনিট, তোমাদের এনসিআরটির বইয়ে যে ধরনের প্রবলেমগুলো আছে ধরো MnO4 মাইনাস প্লাস I মাইনাস, এইখান থেকে MnO2 প্লাস I2 এই রিয়াকশন তোকে ব্যালেন্স করতে বলেছে কিসে না, ইন বেসিক মিডিয়াম। তো বেসিক মিডিয়ামে MnO4 মাইনাস প্লাস I মাইনাস থেকে MnO2 প্লাস I2 হচ্ছে, এটাকে ব্যালেন্স করতে হবে। আচ্ছা, MnO4 মাইনাসে এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার +7, এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার +4, অর্থাৎ এইখানে হচ্ছে তোমার রিডাকশন, আর এখানে আয়োডিনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1, এখানে তোমার 0, সেইখানে তোমার ঘটছে হচ্ছে অক্সিডেশন। সেই জন্য তুমি যখন অ্যানোড হাফ শেল রিয়াকশন অর অক্সিডেশনটা দেখতে, সেখানে কি হচ্ছে, MnO4 মাইনাস থেকে তোমার তৈরি হচ্ছে MnO2। তাহলে প্রথমে দেখো এইখানে একটা ম্যাঙ্গানিজ, এখানে একটা ম্যাঙ্গানিজ, কিন্তু এখানে দুটো অক্সিজেন আছে বলে তোমাকে এইখানে ম্যাঙ্গানিজ করে তো মিলে গেছে। তো তুমি দুটো অক্সিজেন কোথা থেকে পাবে? আচ্ছা, দুটো অক্সিজেন তুমি পেতে পারো দুটো জল থেকে, তুমি দুটো অক্সিজেন পেতে পারো। আচ্ছা, এবারে দেখো আমি কি করি একটুখানি ভালো করে খেয়াল করো, মানে আমি আমার মতো করে নিয়মটা কিরকম বলছি। ধরো যদি অ্যাসিড মিডিয়ামে, এখানে বেসিক মিডিয়ামে বলেছে, কিন্তু আমি বলছি যদি অ্যাসিড মিডিয়ামে রিয়াকশন হতো, এখানে দুটো অক্সিজেন এক্সেস ছিল, সেই দুটো অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য 2 অণু জল তুমি দিলে, এবারে 2 অণু জলটাকে ব্যালেন্স করার জন্য তোমাকে 4টে H+ তোমায় দিতে হবে। এইটা খেয়াল করো, 4টে H+ তোমায় দিতে হবে এটা। আচ্ছা, এবারে কিন্তু বলে তো বেসিক মিডিয়ামে তো H+ থাকতে পারে না। বেসিক মিডিয়ামে যদি H+ থাকতে না পারে, আমি কি করি জানো তো, আমি যেটা করি এখানে তাহলে এই 4টে H+ কে খাওয়ার জন্য 4টে OH- দাও, আর এখানে যখনই 4টে H+ কে খাওয়ার জন্য 4টে OH- তুমি বাঁদিকে দিলে, এইটা 4টে H+ কে খাওয়ার জন্য 4টে OH- তুমি বাঁদিকে দিলে, তাহলে ডান দিকেও তোমাকে তাহলে 4টে OH- দিয়ে দিতে হবে। এটা 4টে OH- তোমাকে বাঁদিকে যদি দিই, ডান দিকেও তোমাকে দিয়ে দিতে হচ্ছে। এবারে দেখো 4টে H+ আর 4টে OH- মিলে কি হচ্ছে, 4 অণু জল তৈরি করছে, এখানে তোমার 2 অণু জল আছে। তার মানে যেটা সবচেয়ে ভালো রাস্তাটা হচ্ছে যে তোমার, যে যখন তুমি খেয়াল করো আমি কি করলাম বোঝার চেষ্টা করো। ধরো রিয়াকশনটা অ্যাসিড মিডিয়ামে, তাহলে তোমার দুটো অক্সিজেন বাঁদিকে এক্সেস ছিল, তাকে ব্যালেন্স করে 2 অণু তুমি জল দিলে, কিন্তু পরে তোমাকে দেখলে যে এটা তো বেসিক মিডিয়ামে বলেছে, তাহলে বেসিক মিডিয়ামে যদি বলি তাহলে তো H+ থাকতে পারে না। H+ যদি থাকতে না পারে, তাহলে আমাকে কি করতে হয়, এখানে 4টে OH- তোমাকে অ্যাড করতে হচ্ছে। যখন তুমি 4টে OH- এখানে অ্যাড করো, তাহলে বাঁদিকেও 4টে OH- অ্যাড করলে, এবারে 4টে H+ এবং 4টে OH- মিলে তো 4টে জল দেয় তোমার। এইটা
এই চারটে জলের সঙ্গে দেখো এই দুটো জল তোমার ব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স হয়ে গিয়ে কি হবে না এম ওপর মাইনাস বাঁদিকে তোমার 2 অণু এক্সেস জল রয়ে গেল, আর এখানে হলো কত MnO2 হয়ে গেল, প্লাস হচ্ছে তোমার 4 OH মাইনাস হলো। প্রথম পার্টটা আগে ভালো করে বোঝার চেষ্টা করো, এইটা তুমি ঠিক করলে কিনা, এইটুকু পার্টটাকে ভালো করে বোঝো। যে যদি বেসিক মিডিয়ামে হয় তার মানে ব্যাপারটা কিরকম হচ্ছে দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম যে মানে আমি আমি এখন ব্যাক করে করছি, যদি অ্যাসিড মিডিয়ামে হতো 4টে H+, 4টে H+ বেসিক মিডিয়ামে থাকতে পারে না, সেগুলো তাকে ব্যালেন্স করার জন্য 4টে OH মাইনাস দিতে হবে, ডান দিকে 4টে OH মাইনাস দিতে হবে, এবার 4টে H+, 4টে OH মাইনাস মিলে 4 অণু জল দেবে, এই 4 অণু জল আর 2 অণু জল কিছুটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে নিচে 2 অণু জল থেকে যাবে, তাহলে MnO4 মাইনাস প্লাস 2H2O থেকে হচ্ছে MnO2 প্লাস 4 OH মাইনাস। এটা আমি ব্যাক করে করলাম। আচ্ছা, এবারে তোমাদের নিয়মটা যেটা বলি সেটা হচ্ছে এই যে যদি তোমার অক্সিজেনের ঘাটতি পরে জল দিয়ে সেটা তুমি ম্যানেজ করবে, তো তাহলে অ্যাসিড মিডিয়ামে যদি তুমি কে আসছে বলো তো এখন এই সময় কে জয়েন করতে চাইছে? আমি স্যার এই ফোনটা চার্জ শেষে আছে ওই জন্য। তা ওর এগুলো চার্জগুলো দিয়ে রাখবি, চার্জার পাশে রাখবি, চার্জ দিয়ে রাখবি। অদ্ভুত সব, একটা ক্লাস হচ্ছে তুই তো জানিস ক্লাস হবে, তাহলে চার্জ দেওয়া থাকে না কেন ফোনে? যে ফোনে চার্জ থাকবে সেই ফোন জয়েন করবি, আর চার্জার পাশে লাগিয়ে রেখে কর, অদ্ভুত সব। তা দেখ, তাহলে দেখো, তাহলে যদি অ্যাসিড মিডিয়ামে হয় তার জন্য কিভাবে অক্সিজেন বা হাইড্রোজেনটাকে ব্যালেন্স করা হয় তুমি দেখেছো, তাহলে বেসিক মিডিয়ামে হলে তুমি ব্যাক করে এইরকম ভাবে করতে পারো, অথবা আমি যেটা বলছিলাম, অথবা আরেকটা রাস্তা হচ্ছে যে তুমি সরাসরি দেখো যখনই এখানে MnO4 মাইনাস আর এখানে MnO2, এই বাঁদিকে যদি তোমার দুটো অক্সিজেন এক্সেস হয় তাহলে না ডান দিকে তার ডাবল OH মাইনাস দেবে, সবসময় তার ডাবল OH মাইনাস দেবে। কারণটা কিছুই না, কারণটা হচ্ছে অক্সিজেনের তো ঘাটতি ঘটেছে, ডান দিকে তো অক্সিজেনের ঘাটতি ঘটেছে, কিন্তু অক্সিজেনকে যদি OH মাইনাস তুমি দাও তাহলে কিন্তু তোমার অটোমেটিক্যালি দেখো অক্সিজেনের সঙ্গে সঙ্গে তোমার হাইড্রোজেন আসবে, আর সেই হাইড্রোজেনকে ব্যালেন্স করতে গেলে আবার তোমাকে জল দিতে হবে। এবারে মজার ব্যাপার হচ্ছে OH মাইনাসে একটা অক্সিজেন একটা হাইড্রোজেন থাকে, জলে হচ্ছে একটা অক্সিজেন দুটো হাইড্রোজেন থাকে। সেইগুলো তোমাকে যেটা করতে হবে যে ওই যে এক্সেস আবার হাইড্রোজেনটাকে ব্যালেন্স করার জন্য যখন বাঁদিকে তুমি জল দেবে তখন আবার দুটো অক্সিজেন তোমার আরো এক্সট্রা চলে এলো, সেই জন্য যখন তুমি OH মাইনাস দিয়ে অক্সিজেনটাকে ব্যালেন্স করবে তখন সবসময় হচ্ছে OH মাইনাস তার ঠিক ডাবল দেবে। তাহলে আমি কি করলাম, তুমি যদি এই যেভাবে ব্যাক করে করেছে সেটা যদি মাথায় না রেখে সরাসরি করতে, তাহলে MnO4 মাইনাস থেকে MnO2 তৈরি হয়েছে। এবার এখানে দুটো অক্সিজেন বেশি, দুটো অক্সিজেনের ঘাটতি তার ডাবল 4টে OH মাইনাস দাও, যখনই 4টে OH মাইনাস দিল এই 4টে হাইড্রোজেনকে ব্যালেন্স করে দিল, বাঁদিকে দুটো জল দাও, দেখো এই পার্টটা তোমার হয়ে গেছে। ঠিক আছে, এবারে দেখো এই যে পার্টিকুলার সিচুয়েশনটায়, ও আমি তো অ্যাকচুয়ালি যেটা ভুল করেছি সেটা হচ্ছে এখানে লেখা হয়ে গেছে, এক মিনিট, ও আমি এটা এটা অক্সিডেশনটা লিখতে গিয়ে রিডাকশনটা লিখে ফেলেছি। এটা হচ্ছে এইটা প্রথমে যেটা লেখা হয়ে গেছে সেটা হচ্ছে ক্যাথোড হাফ সেল রিয়াকশন, ক্যাথোড হাফ সেল রিয়াকশন আর রিডাকশনটা আগে লেখা হয়ে গেছে না, এই যে +7 থেকে +4 রিডাকশন না, তাহলে ক্যাথোড হাফ সেল রিয়াকশন আর রিডাকশনটা আগে লেখা হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে তোমার রিডাকশনটা। এবারে যখন ব্যালেন্স করবে দেখো এখানে একটা ইলেকট্রন, এখানে 4টে ইলেকট্রন, তার মানে বাঁদিকে তোমাকে 3টে ইলেকট্রন তোমার এক্সেস দিতে হলো। তাহলে এইটা হলো তোমার এই ক্যাথোড হাফ সেল রিয়াকশনটা বা রিডাকশনটা। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, এবারে অ্যানোড হাফ সেল রিয়াকশনটা দেখো, or অক্সিডেশনটা, দেখো কি হয়েছে না I মাইনাস থেকে তৈরি হয়েছে তোমার I2, তাহলে তোমাকে এখানে দুটো I মাইনাস দিতে হবে, তবে আয়োডিন আয়োডিন তোমার ব্যালেন্স হবে। দুটো I মাইনাস মানে এদিকে তোমাকে দুটো ইলেকট্রন তোমাকে এক্সেস দিতে হবে, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখানে কি হচ্ছে 3টে ইলেকট্রনের চেন, এখানে দুটো ইলেকট্রনের চেন, সমান করতে গেলে কি হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে 2 MnO4 মাইনাস প্লাস 2 দুগুণে 4টে জল থেকে তৈরি হচ্ছে 2 MnO2 প্লাস 8 OH মাইনাস, আর এখানে তোমার জুড়েছে কত 3 দুগুণে 6 I মাইনাস, আর এদিকে তোমার, আর এখানে দেখো আয়োডিন
তোমার হবে কত টোটাল, তোমার হতে হবে হচ্ছে তোমার এখানে তিনটে। আচ্ছা দেখো এখানে তুমি 3i2 করলে, 3i2 মানে 6টা বেসিক্যালি, হ্যাঁ 3i2 এটা এটা। তা দেখো খেয়াল করে কি হলো, তাহলে দেখো আমি কি করলাম যে এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করেছি, আর MnO4 মাইনাসকে 2 দিয়ে গুণ, জলকে 2 দিয়ে গুণ, MnO2 কে 2 দিয়ে গুণ, ওইচ মাইনাসকে 2 দিয়ে গুণ করে 8টা ওইচ মাইনাস হলো। আর এইখানে তোমার হচ্ছে কি, এখানে তোমাকে যেটা করতে হচ্ছে তোমার 3 দিয়ে গুণ করছে, 3 দুগুণে 6i মাইনাস হলো, এটা 3i2 হলো। দেখো এই রিঅ্যাকশনটা তোমার বেসিক্যালি ব্যালেন্স হয়ে গেছে, মিলিয়ে দেখে নাও ব্যালেন্স হয়ে গেছে অলরেডি। এখানে তো তোমার কোনো স্পেকট্রেটার আইন জুড়তে বলেনি, জাস্ট তোমাকে সরাসরি, এবং দেখো এই যে বেসিক মিডিয়ামে ওয়েজ মাইনাস আছে থেকে তুমি বুঝতে পারলে এটা বেসিক মিডিয়ামে রিঅ্যাকশনটা ঘটেছে। ঠিক আছে, আচ্ছা ধরো আর একটা রিঅ্যাকশন আমি করছি। ধরো যেটা আছে তোমাদের MnO2, সরি MnO4 মাইনাস প্লাস SO2 থেকে তৈরি হচ্ছে Mn2 প্লাস প্লাস HSO4 মাইনাস প্লাস HSO4 মাইনাস, এটা আছে কিসে না ইন অ্যাসিডিক মিডিয়াম। এটা এইটা তোমায় বলে দিয়েছে, এটাকে তোমাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, দেখো এখানে এইটা হচ্ছে +7 অক্সিডেশন টেস্ট MnO4 মাইনাসটায়, এখানে হচ্ছে +2 অক্সিডেশন স্টেট, তাহলে এখানে হলো তোমার রিডাকশন। SO2 তো +4, আর বাইসালফেট যখন তুমি কনসিডার করবে এটা +6 হচ্ছে, তাহলে এইটা হচ্ছে তোমার অক্সিডেশন। এটা তাহলে আমি যদি অক্সিডেশনটাকে বলি, অক্সিডেশন হাফ শেল যেটা, বা অ্যানোড হাফ শেল, অ্যানোড হাফ শেল রিয়াকশন অর অক্সিডেশনটা প্রথমে করি। SO2 থেকে তৈরি হয়েছে কি HSO4 মাইনাস, এটা। আচ্ছা দেখো এখানে সালফার সালফার তো মিটে গেছে, তাহলে এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ অ্যাসিড মিডিয়ামে তোমাকে করতে হচ্ছে। অ্যাসিড মিডিয়ামে যদি করো তাহলে এখানে তোমার দেখতে পাচ্ছ যে অক্সিজেন অক্সিজেন এই পার্টিকুলার কেসে হচ্ছে 4টে আছে, এদিকে 2টো আছে। অক্সিজেনটাকে ব্যালেন্স করতে গেলে তোমাকে 2টো জল দিতে হচ্ছে, 2টো জল দিতে হচ্ছে। আচ্ছা তুমি যখন যখন ওই 2টো জল দিলে তখন এদিকে কি হচ্ছে, এদিকে দেখো তোমার হাইড্রোজেনটা হয়ে গেল এখানে তোমার 2 2 4টে হয়ে গেল, কিন্তু এখানে একটা মাত্র হাইড্রোজেন আছে, তাহলে এখানে তোমার 3টা হাইড্রোজেন লাগবে, অর্থাৎ 3-এর 2টা তোমাকে, সরি 3টে H প্লাস দিতে হবে, 3টে H প্লাস দিতে হবে। দেখো কি বললাম, সালফার সালফার অলরেডি সমান ছিল, অক্সিজেন হচ্ছে এখানে তোমার 2টো আছে, এখানে 4টে আছে। এবারে সেই 4টে অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য বাঁদিকে তুমি 2টো জল দিলে, যখন এই 2টো জল দিলে এখানে 4টে H প্লাস চলে এলো, কিন্তু এখানে অলরেডি একটা H আছে বলে 3টা হাইড্রোজেনের ঘাটতি আছে, এখানে 3H প্লাস হয়ে গেল। তাহলে এখানে ইলেকট্রন কটা হয়ে যাবে, এখানে 1 আর 4 মিলে তোমার +2, মানে এখানে তোমার +2 ইলেকট্রন দিলেই তোমার কাজ হয়ে যাচ্ছে, তাই তো, সমান হয়ে যায়। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবারে ক্যাথোড হাফ শেল রিয়াকশন অর রিডাকশন যদি তুমি দেখো, MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস, তাহলে এখানে 4টে অক্সিজেন মানে হচ্ছে তোমাকে 4টে জল দিতে হচ্ছে, 4টে যখনই জল দিতে হচ্ছে তোমার 8টা H প্লাস হলো এইটা। হ্যাঁ, আর ইলেকট্রনের সংখ্যা দেখে নাও, তাহলে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে তোমার এখানে 2টো, এখানে 5টা ইলেকট্রন হলেই তোমার হয়ে যাবে, 5টা ইলেকট্রন, এটা
হলো, দেখো এটা ব্যালেন্স হলো। তাহলে ওভারঅল ব্যালেন্স করতে গেলে কি করতে হবে? তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে আর এটাকে তোমার 3 দিয়ে গুণ করতে হবে, কারণ এখানে দুটো ইলেকট্রনের চেন আর এখানে 5টা ইলেকট্রনের চেন, সরি 2 দিয়ে গুণ করতে হবে। এখানে তোমার দুটো ইলেকট্রনের চেন, এখানে 5টা ইলেকট্রনের চেন, তাহলে এখানে 5 দিয়ে গুণ করলে নিচটাকে তোমার 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে দেখো তোমার এখানে, আচ্ছা এইটা আমি আগে লিখছি, তাহলে 2mn O4 মাইনাস প্লাস 16H প্লাস থেকে 2mn2 প্লাস প্লাস 8H2O, আর এখানে 5 দিয়ে গুণ করলে প্লাস 5SO2 প্লাস 5 দুগুণে 10H2O, আর ডান দিকে আছে 5HSO4 5HSO4 মাইনাস প্লাস 15H প্লাস। তাহলে আমি কি করলাম, এইটাকে 2 দিয়ে গুণ করে এটাকে 3 দিয়ে 5 দিয়ে গুণ করে যা যোগ করে দিলাম। এবারে কিছু জিনিস দেখো দুদিকেই আছে, এখানে 2mn O4 মাইনাসটাকে রাখলাম। এবারে H প্লাস দেখো এখানে 16টা H প্লাস আছে, এখানে 15টা H প্লাস আছে, ঠিক আছে? তাহলে এখানে তোমার একটা H প্লাস রাখলেই তোমার চলবে, 15টা H প্লাস, আর 15টা H প্লাস 16টা H প্লাস 15টা অলরেডি কেটে চলে গেল, তাহলে একটা H প্লাস থাকলে তোমার চলছে এখানে। 5SO2 হলো। আচ্ছা জল দেখো এখানে 8টা, এখানে তোমার 10টা, তার মানে এখানে দুটো জল দিলেই তোমার চলবে। এটা থেকে তৈরি হবে কত, 2mn2 প্লাস প্লাস 5HSO4 মাইনাস। দেখো এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি রিয়াকশনটা হয়ে গেল। দেখো ব্যালেন্স হয়েছে কিনা পুরো দেখে নাও, সব মিলে যাবে ঠিকঠাক করে। হুম, ঠিক আছে। এই তো সব এইরকম ভাবে তো ব্যালেন্সিং হবে। এবারে বলো তোমার যদি কিছু কোনো ব্যালেন্সিং যদি বুঝতে অসুবিধা ছাড়া এই পার্টিকুলার ব্যালেন্সটা আমাকে করে দিন, তাহলে আমি করে দেবো তোমার। যা বলবে সেই মতো করে করে দেওয়া যাবে, যে কোনো ব্যালেন্স দাও আমি করে দেবো, যা খুশি তোমার, যত শক্তই হোক তুমি দাও, আমি করে দিচ্ছি তোমার। মানে সবসময় মনে রাখবে যে রেডক্স রিয়াকশনকেই তুমি কিন্তু এই মতো করে ব্যালেন্স করতে পারবে, ঠিক আছে? পারবে তো এটা? হ্যাঁ। আচ্ছা আর কি বাকি তোমার, আর কি অসুবিধে? মানে কোন টাইটেশন, রেডক্স টাইটেশন, রেডক্স টাইটেশন নাকি ওভারঅল টাইটেশন? হ্যাঁ, ও হ্যাঁ, কোন 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 টাইটেশন তোমাদের করিয়েছে বলো? না সেটা নয়, সেটা হচ্ছে কি তোমার স্পেসিফিক এক্সাম্পল কিছু করিয়েছে? হুম, আচ্ছা আসলে তুমি নাস্ট ইকুয়েশন জানো, নাস্ট ইকুয়েশন জানো? আচ্ছা নাস্ট ইকুয়েশন জানো না, সে কি গো। ইএমএফ টিএমএফ কিছু জানো, কিছু জানো না? ও আচ্ছা, মানে ব্যাপারটা দেখো, ব্যাপারটা এমনিতে কিছুই না, মানে আচ্ছা রেডক্স রিয়াকশনে ইএমএফ বলে একটা ব্যাপার হয়। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সটা, ধরো আমি এরকম একটা রিয়াকশন কনসিডার করছি, এম এন প্লাস প্লাস এন ইলেকট্রন থেকে ধরো এম হচ্ছে, এটা একটা হাফ শেল রিয়াকশন, এটা বেসিক্যালি রিডাকশন রিয়াকশন। তার জন্য তুমি এই ইএমএফ অফ দ্য সেলটাকে লিখবে ই, ইটা হচ্ছে ই ফর দ্য এম, ই ফর দ্য এম এন প্লাস এম কাপল, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল এম এন প্লাস এম প্লাস
তোমার মানে অ্যাকচুয়ালি আমি একদম জিরো মানে ফাইনাল ফর্মে লিখে দিচ্ছি 0.0591 বাই এন ইন্টু টি বাই 298 কেলভিন ইন্টু লগ 10 বেস অ্যাক্টিভিটি ফর দ্য অক্সিডাইজড ফর্ম বা অ্যাক্টিভিটি ফর দ্য রিডিউস ফর্ম। মানে এইটা হচ্ছে যদি এরকম কোনো একটা রিয়াকশন থাকে তার জন্যে তোমার নাস্ট ইকুয়েশনটা তুমি সবসময় এইরকম ভাবে লিখতে পারবে। মানে আমি জাস্ট অন্যভাবে বলতে গেলে ইকুয়াল টু E0 প্লাস 0.0591 বাই এন, এনটা হচ্ছে কতগুলি ইলেকট্রনে চেঞ্জ হচ্ছে ইন্টু টি বাই 298 কেলভিন ইন্টু লগ 10 বেস, উপরে থাকবে অ্যাক্টিভিটি ফর দ্য অক্সিডাইজ ফর্ম, নিচে থাকবে অ্যাক্টিভিটি ফর দ্য রিডিউস ফর্ম। এই E0টাকে বলা হয় স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, এইটা, আর এটাকে বলা হয় শুধুমাত্র রিডাকশন পোটেনশিয়াল। এটা রিডাকশন পোটেনশিয়াল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ধরো এবারে তুমি, ধরো আমি বলছি মোট ডাইকোমের টাইট্রেশন করছি, ধরো মোট ডাইকোমের টাইট্রেশন করছি। আচ্ছা, মোট ডাইকোমের টাইট্রেশন মানে মানে মূলত মোর সল্ট যেটা না, মোর সল্টে ফেরাস অ্যামোনিয়াম সালফেট, সেটা হচ্ছে মোর সল্ট। মানে অ্যাকচুয়ালি রিয়াকশনটা ঘটছে মোর সল্টে যে Fe2+ আছে সেটা ডাইকোমেটের সাথে রিয়াকশন করছে। মানে অ্যাকচুয়ালি এটা রিয়াকশনটা সেটা হচ্ছে যে Fe2+ তার সঙ্গে রিয়াকশনটা ঘটছে হচ্ছে Cr2O7 2- এদের মধ্যে রিয়াকশন ঘটে তোমার Fe3+ তৈরি হচ্ছে, আর এখানে ক্রোমিয়াম 3+ তৈরি হলো। এটা হচ্ছে মূল রিয়াকশনসটা। এবারে তোমাকে ব্যালেন্স চ্যালেঞ্জ কিভাবে করছে সেটা পরের কথা। মানে বেসিক্যালি মোর সল্টে আয়রনটা থাকে হচ্ছে +2 ফর্মে, আর পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামটা থাকবে +6 ফর্মে, এইটা। এবারে এই এ কি করছে না, Fe2+টা তোমার Fe3+ যাচ্ছে বাই অক্সিডেশন, আর ক্রোমিয়াম 3+টা সে বেসিক্যালি +3 অক্সিডেশন স্টেটে গেল, করে তোমার রিডাকশন হলো। এই হচ্ছে তোমার রিয়াকশন। দেখো এবারে ব্যাপারটা কি হয় যে একদম শুরুতে যেটা হয়, একদম শুরুতে শুধুমাত্র মোর সলটা থাকে। শুরুতে যদি মোর সলটা থাকে তাহলে যে কাপেলটা কাজ করছে, তাহলে তোমার এই যে অক্সিডেশন কাপেল, যেটা অক্সিডেশন হাফ শেল রিয়াকশনে কি হয়েছে না, Fe2+টা সে বেসিক্যালি Fe3+ যাচ্ছে প্লাস একটা ইলেকট্রন। তাহলে এর জন্য নাস্ট ইকুয়েশন লিখলে কি হবে, ইকুয়াল টু মানে ই অফ Fe3+ বাই Fe2+, এইটা হচ্ছে E0 ফর Fe3+, Fe2+ হচ্ছে প্লাস 0.0591 বাই এখানে 1 হবে ইন্টু টি বাই 298 কেলভিন। দেখো একটা জিনিস হচ্ছে, যদি তুমি 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিনে করো তাহলে এই টি বাই 298 কেলভিনটা এটা 1 হয়ে যাবে, ঠিক আছে। এইটা ইন্টু লগ 10 বেস, উপরে হচ্ছে Fe3+ এর কনসেন্ট্রেশন বাই হচ্ছে তোমার Fe2+ এর কনসেন্ট্রেশন। এটা হচ্ছে অক্সিডেশন হাফ শেলটা হলো, ঠিক আছে। এটা হচ্ছে অক্সিডেশন হাফ শেলটা হলো। আর একটা না সবসময় কি হয়, একটা রেফারেন্স ইলেকট্রোড লাগে। মানে সবসময় কি হয়, তুমি তো প্রথমে ডাইকোমের দাওনি, প্রথমে মোর সল্ট রেখেছো, তার সঙ্গে একটা রেফারেন্স সেল লাগে। তাহলে ই ফর দ্য ওভারঅল সেল যেটা, সেটা হবে এই ই ফর দ্য Fe3+ বাই Fe2+, যেটা হলো তার সঙ্গে ই ফর দ্য রেফারেন্স ইলেকট্রোড, রেফারেন্স, এই রেফারেন্সটাকে স্যাচুরেটেড ক্যালোমের ইলেকট্রোড নিতে হয়। মানে এখানে ই হচ্ছে এটা স্যাচুরেটেড ক্যালোমের ইলেকট্রোড, যার ভ্যালুটা হচ্ছে 0.2419 হয়, 2415 এর মতো, 0.2415 হয়, সেটা আনইম্পর্টেন্ট। একটা রেফারেন্স ইলেকট্রোড লাগছে, তার মানে কি হচ্ছে দেখ, এটা E0 ফর Fe3+, Fe2+ মাইনাস ই ফর দ্য রেফারেন্স, এইটা তার সঙ্গে যুক্ত থাকবে 0.0591 ইন্টু টি বাই 298 কেলভিন ইন্টু লগ 10 বেস, উপরে হচ্ছে তোমার Fe3+ এর কনসেন্ট্রেশন বাই Fe2+ এর কনসেন্ট্রেশন। মানে প্রথমে যে যন্ত্র মানে পোটেনশিওমিটার যে ইএমএফটা দেখাবে সেটা হচ্ছে এরকম,
মানে সবসময় এই যে অক্সিডেশন হাফ শেল হচ্ছে এইটা, তার সঙ্গে একটা রেফারেন্স ইলেকট্রোড যা জোড়া থাকে, ওভারঅল সেলের ইএমএফটা হবে হচ্ছে এইটার সঙ্গে, যেটা ছিল এইটার সঙ্গে রেফারেন্স তোমাকে যদি বাদ দিতে হয়, রেফারেন্সটাকে যদি বাদ দাও তাহলে তোমার কি দাঁড়াচ্ছে না, এবার এইটার জায়গায় যদি তুমি এই এক্সপ্রেশনটাকে বসিয়ে দাও তা কি হলো দেখো, তাহলে E0 অফ Fe3 প্লাস Fe2 প্লাস মাইনাস ই ফর দ্য রেফারেন্স রয়ে গেল, তার সঙ্গে বাকি পার্টটা আছে। তাহলে শুরুতে যে তুমি ইএমএফটা দেখবে সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে ঠিক হবে। আচ্ছা, আর এবারে তুমি যখন খেয়াল করো যে যখন তুমি পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাড করছো, পটাশিয়াম ডাইক্রোমেট তোমার কি করছে, Fe2 প্লাসকে Fe3 প্লাসে কনভার্ট করছে। তো তাহলে দেখো যখন তুমি Fe2 প্লাস Fe3 প্লাসে কনভার্টেড হবে তাহলে কি হবে, এই যেহেতু Fe3 প্লাসটা উপরে আছে, Fe2 প্লাসটা নিচে আছে, এখানে পজিটিভ সাইন আছে, ইএমএফ অফ দ্য সেল কি হবে, বাড়বে। তার মানে কি হচ্ছে, হোয়েন Cr2O7 2 মাইনাস ইজ অ্যাডেড, কি হচ্ছে না Fe2 প্লাস ইজ বিং কনভার্টেড ইনটু Fe3 প্লাস, সেখানে কি হবে, ই ফর দ্য সেল কি হবে, ইনক্রিজ করবে। বুঝতে পেরেছো? ইএমএফ অফ দ্য সেল তোমার ইনক্রিজ করছে, তখন মানে কেন ইনক্রিজ করছে বুঝতে পারছো তো, যে ইএমএফ অফ দ্য সেল হচ্ছে এই ফর্মুলা দিয়ে ঠিক হলো, যেখানে এই পার্টটা তো কনস্ট্যান্ট হয়ে গেছে, স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল কনস্ট্যান্ট, রেফারেন্স ইলেকট্রোড ঠিক আছে কনস্ট্যান্ট, টেম্পারেচার তুমি ফিক্স রেখে দিই, তার মানে যত ডাইকোমেট তুমি অ্যাড করছো সে Fe2 প্লাস তো অক্সিডাইজ করে Fe3 প্লাস তৈরি করছে বলে Fe2 প্লাসের কনসেন্ট্রেশন ডিনোমিনেটরে কমছে, Fe2 প্লাসের আর Fe3 প্লাসের কনসেন্ট্রেশন নিউমারেটরে তোমার বাড়ছে, ওভারঅল ভ্যালুটা বাড়ছে, মানে ইএমএফ অফ দ্য সেল তোমার ইনক্রিজ করছে। আচ্ছা, this will continue till the equivalent point। এটা কন্টিনিউটি হবে কতক্ষণ পর্যন্ত না, ইকুইভ্যালেন্ট পয়েন্ট পর্যন্ত। যখন কি হবে, when all Fe2 plus has been converted into product, যখন পুরো Fe2 প্লাসটা হ্যাজ বিন কনভার্টেড ইনটু প্রোডাক্ট, যখন Fe2 প্লাসটা পুরোটা Fe3 প্লাসে কনভার্টেড হয়ে গেছে। আর এবারে Fe2 প্লাস Fe3 প্লাসে কনভার্টেড হয়ে যায়, তখন আর এই সেলটা থাকবে না, তখন কি হবে, তখন তোমার কাছে আছে শুধুমাত্র এই Cr2O7 2 মাইনাস থেকে যে Cr3 প্লাস হয়, মানে যখন তোমার দেখো যখন Fe2 প্লাসটা Fe3 প্লাসে কনভার্টেড হচ্ছে, যখন ডাইকোমেট তুমি অ্যাড করছো, অ্যাট দ্য সেম টাইম ডাইকোমেটটা কি হচ্ছে, কোমেন 3 প্লাসে কনভার্টেড হয়ে যাচ্ছে। এটাকে তুমি যখন ব্যালেন্স করেছিলে কি হয়েছিল, এটা তোমাকে নিতে হচ্ছিল 7H2 হতে হচ্ছিল, এখানে 14H প্লাস তোমাকে নিতে হচ্ছিল, এখানে 6 ইলেকট্রন তোমার নিতে হচ্ছিল, তখন সেটা ব্যালেন্স হচ্ছিল। তাহলে এইটার জন্য যদি এই Cr2O7 2 মাইনাস Cr3 প্লাস এই কাপেলটার জন্য তুমি যদি ন্যাশ ইকুয়েশনটাকে লেখো, তাহলে E0 ফর Cr2O7 2 মাইনাস Cr3 প্লাস হলো প্লাস 0.0591 বাই 6টা ইলেকট্রনের চেঞ্জ ইন্টু T/298 কেলভিন লগ 10 বেস অক্সিডাইজ ফর্মের কনসেন্ট্রেশন, মানে Cr2O7 2 মাইনাসের কনসেন্ট্রেশন ইন্টু 40H প্লাসের কনসেন্ট্রেশন তার পাওয়ার 14 ডিভাইডেড বাই Cr3 প্লাসের কনসেন্ট্রেশন তার পাওয়ার হচ্ছে তার 2। এটা হলো। আচ্ছা, এবারে এখানে যখন এবারে তুমি ই সেলটা এখন কি হবে না, ই ফর দ্য Cr2O7 2 মাইনাস Cr3 প্লাস মাইনাস ই ফর দ্য রেফারেন্স ইলেকট্রোড, তাহলে E0 ফর Cr2O7 2 মাইনাস Cr3 প্লাস মাইনাস ই ফর দ্য রেফারেন্স ইলেকট্রোড, এইটা প্লাস 0.0591 বাই 6 T/298 কেলভিন লগ 10 বেস Cr2O7 2 মাইনাস H প্লাস তার পাওয়ার 14 বাই হচ্ছে Cr3 প্লাস। এটা আচ্ছা, এইটা এবারে কি করছো, তুমি যখন ইকুইভ্যালেন্ট পয়েন্টে এসে গেছে তখন তো আর রিয়াকশন কিছু ঘটছে না, তুমি কি করছো, আফটার দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট when Cr2O7 2 minus is being added কি হবে, E cell again increases। কারণটা কি দেখো, এই যে এখন তো কোনো রিয়াকশন ঘটছে না, রিয়াকশনটা শেষ হয়ে গেছে, রিয়াকশন শেষ হয়ে যাওয়ার পরে তুমি যখন আবার ডাইকোমেট অ্যাড করতে থাকো,
তাহলে কি হচ্ছে, দেখো Cr2SO2 কিন্তু নিউমারেটরে আছে, এই সেলটা তখন আবার তোমার বাড়তে থাকবে। তার মানে কি হলো দেখো, তুমি যদি এই রিয়াকশনটাকে করো করে এদিকে তুমি ধরো ড্রপস অফ Cr2SO2 অ্যাডেড ভার্সেস এদিকে ই ফর দ্য সেল, ইএমএফ অফ দ্য সেল তুমি যদি প্লট করো, দেখা যায় এরকম দেখতে যে প্রথম দিকে তোমার একটা স্লোলি বাড়ে, তারপরে হঠাৎ করে তোমার র্যাপিডলি বাড়ে, র্যাপিডলি বেড়ে তারপরে আবার স্লোলি বাড়তে থাকে। যেখানে এই 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 যে তোমার যেখানে র্যাপিড চেঞ্জটা ঘটেছে, এই র্যাপিড চেঞ্জটা যেখানে ঘটেছে সেটাকে বলা হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট পয়েন্ট। দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট পয়েন্ট। যেখানে তোমার হঠাৎ করে জাম্পটা ঘটেছে, দিস ইজ দ্য তোমার ইকুইভ্যালেন্ট পয়েন্ট। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে ইকুইভ্যালেন্ট পয়েন্ট যখন তুমি পেয়ে গেলে, এবার ইকুইভ্যালেন্ট পয়েন্টটাকে যে কোনো এই V1 করে তুমি যদি ধরো ডাইকোমেটের কনসেন্ট্রেশনটা জানতে, ধরো তুমি এখান থেকে কি পেলে, তুমি জাস্ট বেসিক্যালি ধরো এই যে স্ট্রেংথ অফ মোর ইনটু মানে ভলিউম অফ মোর ইকুয়াল টু V1 equal to volume of dichromate Cr2SO2 into strength of Cr2SO2 সেখান থেকে তুমি যদি এই মোর সল্টের যদি তুমি স্ট্রেংথটাকে বের করতে চাও, তাহলে এই যে টাইটেশন থেকে কতখানি ভলিউমের ডাইক্রোমেট লেগেছে তুমি পেয়ে যাবে Cr2SO2 আচ্ছা, ডাইক্রোমেটের প্রাইমারি স্ট্যান্ডার্ড তার ওজনটা তার স্ট্রেংথটা তুমি অলরেডি জানো, ওজন করে তাকে ভাগ করতে হবে কতটা ভলিউম মোর নিয়েছিল সেইটা দিয়ে। তো এইখান থেকে আর্নোর যে মোর সল্ট সলিউশন, তার কনসেন্ট্রেশনটা তুমি এই ফর্মুলা থেকে বের করতে পারো। বুঝতে পেরেছো কেমন করে হচ্ছে সব? এইটা আর কি, এই আর কি, মানে আর কিছু না তোমার, মানে ব্যাপারটা খুব একটা কঠিন কিছু না। হ্যাঁ, এবারে আমি তো পড়াবো আর একবার ভালো করে, তোমাদের মোটামুটি যা পড়িয়েছি সেই মতো করে পরীক্ষাটা দিয়ে নাও। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে যখনই কোনো একটা রেডক্স টাইট্রেশন তুমি করবে, তখন কিন্তু এই যেটা হয়, এই ইএমএফ এর চেঞ্জটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। আর এখানে তুমি কালার চেঞ্জ দেখতে পাবে। কালার চেঞ্জটা কি বলতো, তুমি দেখবে যে ক্রোমিয়াম যখন তুমি অ্যাড করছো Cr2SO2 তার একটা হালকা হলদেটে রং, আর ক্রোমিয়াম 3+ হচ্ছে তোমার সবুজ রং। তাহলে ওই যে তোমার এই মোরালেস অরেঞ্জ থেকে সবুজ হয়ে গেলে যখন, তখন তুমি বুঝে গেলে যে তোমার অ্যাকচুয়ালি রিয়াকশনটা শেষ হয়ে গেছে। মানে তুমি এই যে মানে তুমি যখন ডাইক্রোমেটটাকে অ্যাড করছো, ডাইক্রোমেটের কালারটা কিন্তু তোমার অরেঞ্জ কালার, হ্যাঁ, পটাশিয়াম ডাইক্রোমেটের। এবারে রিয়াকশন শেষ হয়ে যাওয়ার পরে যখন ক্রোমিয়াম 3+ তৈরি হলো, ক্রোমিয়াম 3+ কিন্তু সবুজ রং, তাহলে দেখবে রিয়াকশনের শেষে সলিউশনটা কিন্তু তোমার সবুজ হয়ে গেছে। আর মোর সল্ট যেটা নিয়ে তুমি নিয়েছিলে আর প্রথমে, মোর সল্ট হচ্ছে কালারলেস একটা ট্রান্সপারেন্ট লিকুইড। ঠিক আছে, রিয়াকশনের পরে কিন্তু ওটা সবুজ হয়ে যায়। এটা নাস্ট ইকুয়েশনটা না জানলে না ঠিক তুমি ঠিক মানে ফিল করতে পারবে না। মানে ইলেকট্রোকেমিস্ট্রির কিন্তু দুটো চ্যাপ্টার আছে, মানে প্রথমে তো একটুখানি তোমার ওই এটা আছে, মানে 11-এর বইয়ে, তোমার 11-এর বইয়ে শেষের দিকে রেডক্স একটুখানি ছোট করে দেওয়া আছে। আর 12-এর বইয়ে দেখবে প্রথম দু একটা চ্যাপ্টারের মধ্যেই হচ্ছে তোমার ইলেকট্রোকেমিস্ট্রি বলে একটা বড় চ্যাপ্টার আছে। তাহলে রেডক্সটাকে সেখানে একটু টাচ করার জন্য মূল যে তোমার জায়গাটা, মূল যে কি বলবো, মানে মূল যে ইলেকট্রোকেমিস্ট্রি বা রেডক্সের যে মূল জায়গাটা কিন্তু ক্লাস 12-এ কিন্তু একটা বড় চ্যাপ্টার আছে, সেইখানে তোমার এই নাস্ট ইকুয়েশন এবং সেইখান থেকে ইএমএফ, হ্যাঁ, বা রিডাকশন পোটেনশিয়াল, সেই সব গল্পগুলো তোমার আসবে। হয়েছে? ঠিকঠাক। তাকে এইগুলোই মূলত বলছো, তো আর কি কিছু আছে? না। ঠিক আছে, এবারে একটুখানি বই থেকে একবার জাস্ট চোখ বুলিয়ে নাও, দেখবে আমার মনে হয় সবটা তুমি বুঝতে পারবে। এটা তো 11-এর বইয়ে যতটুকু এনসিইআরটির বই আছে তো খুব অল্প একটুখানি জিনিস তো। হ্যাঁ, তাহলে জাস্ট একবার চোখ বুলিয়ে নেবে, চোখ বুলিয়ে নিয়ে দেখবে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আর আমি এগুলো আবার ডিটেলে একবার করে পড়াবো। বলো, আর কারো কিছু অসুবিধা থাকলে বলো। কারো কিছু অসুবিধা আছে আর?
তাহলে আজকে তাহলে এখানে রেখে দিচ্ছি, হ্যাঁ। আজকে মানে ক্লাসটা বেসিক্যালি যেটা হয়ে গেল ডাউট ক্লিয়ারেন্স এর থেকেও বেশি হয়ে গেল একটা রিডক্সের ক্লাস হয়ে গেল আর কি। তাহলে আমি সেটা সেই মতো করে লিখে দিই বরং, হ্যাঁ, ডাউট ক্লিয়ারিং তার সাথে হচ্ছে তোমার রিডক্সের জাস্ট একটা ছোট ক্লাস তোমার হয়ে গেল, হ্যাঁ। এটা পরের দিন এবারে তোমার ভালো করে পরীক্ষা টরীক্ষাগুলো দিয়ে নাও সবাই। এদের তোদের পরীক্ষা 18 তারিখ, আর আমাদের 11-এর ছেলেদের কবে পরীক্ষা? আরে 11-এর ছেলেদের কেমিস্ট্রি পরীক্ষাটা কবে রে? হুম, কিষান? স্যার 28 তারিখে শেষ পরীক্ষা। না মানে কেমিস্ট্রিটা কবে? কেমিস্ট্রিটা 21 তারিখ। 21 তারিখ? না 25 তারিখ কেমিস্ট্রি। 25 তারিখ, আচ্ছা। তাহলে তো কালকে তাহলে ক্লাস হচ্ছে না, তাই তো? মানে তোমাদের কিছু ডাউটস থাকলে আমায় বলবে, ডাউটস থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, যে কোনো একটা পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সার, সেটা বইতে থেকে স্ক্রিনশট তুলেই হোক বা কোনো পার্টিকুলার প্রবলেমটাকে টাইপ করেই আমাকে পাঠিয়ে দেবে, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে কালকে ক্লাসটা তাহলে অফ থাক নাকি? হুম, কিরে ছেলেরা, কেউ কিছু বলছিস না কেন?